হ্যালো, হ্যালো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছিস তোরা? এতক্ষণ ফাউ বকে গেলাম। এবার শুনতে পাচ্ছিস বল? হ্যাঁ, শুনতে পাচ্ছিস কি বল? পল্লব, পল্লব তো নো সাউন্ডের বন্যা বইয়েছিস ভাই। তো উত্তরবঙ্গ হয়ে গেছে নো সাউন্ড। পল্লব, এবার শুনতে পাচ্ছিস বল বাবা? হুম, হ্যাঁ, ঠিক আছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের বায়োলজি ক্লাস শুরু হচ্ছে ম্যাথ দিয়ে, মানে ম্যাথের টিচার দিয়ে। তো ম্যাম আসবেন, তোরা অনেকেই আশা করি সবাই ম্যামের সাথে খুব পরিচিত। লাস্ট সেমিস্টার থ্রির একদম ফাইনাল সময়ে ম্যাম তোদের জন্য একদম স্ট্রংলি আল্ট্রা ম্যারাথন থেকে শুরু করে সবকিছুতে যোগদান করেছেন। সৌমপ্রভ স্যার এবং ম্যাম দুজন মিলে কমপ্লিটলি করেছেন। প্রথম ক্লাসেই ক্লিয়ার করে দিই, সাহিল স্যার করবি না। আগেই বলেছি যে সাহিল স্যারের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য স্যার কিছুদিন থাকতে পারছেন না, কিন্তু আবার স্যার আসবেন। এমনটা নয় যে আমাদের এসওই বাংলাতে কোনো কিছু রিপ্লেসমেন্ট হয় না। এসওই বাংলাতে সাহিল স্যার যখন ছিলেন, বর্ণালী ম্যাম, সাহিল স্যার এবং সৌমপ্রভ স্যার তিনজন মিলে একটা স্ট্র্যাটেজিতে পড়াতেন। এখন সাহিল স্যার কিছুদিনের জন্য ব্যক্তিগত বা বাড়ির সমস্যার জন্য নেই, সেখানে বর্ণালী ম্যাম এবং সৌমপ্রভ স্যার পড়াচ্ছেন। আবার যদি সাহিল স্যার ফিরে আসেন, আবার বর্ণালী ম্যাম, সৌমপ্রভ স্যার, সাহিল স্যার তিনজনই পড়াবেন তোদের জন্য। তো এরকম কিছু ভাবার নেই যে সাহিল স্যার এসওই বাংলা ছেড়ে দিয়েছে। বারবার করে তোরা যেগুলো কমেন্ট করিস সত্যি আমাদের শুনতে খুব খারাপ লাগে। হয়তো সাহিল স্যারও এই কমেন্ট গুলো পড়লে স্যারেরও খুব খারাপ লাগবে, কারণ স্যার এসওই বাংলাকে নিজের প্ল্যাটফর্মই ভাবতো এবং আমরাও সাহিলকে খুব আপন ভাবতাম এবং আমরা সবাই একটা পরিবারের অংশ, এসওই বাংলা পরিবারের সদস্য সাহিল স্যার। তো সেই জায়গা থেকে তোরা কেউ এই ধরনের কমেন্ট করবি না। আর অবশ্যই ম্যামের আজকে প্রথম অ্যাপে ক্লাস। এর আগে ইউটিউবে ম্যাম অনেক ক্লাস নিয়েছেন, কিন্তু অ্যাপে ফার্স্ট টাইম ক্লাস। আই থিঙ্ক তোরা সেই অ্যাপ্রিসিয়েশনটা করবি, অ্যাপ্রিসিয়েট করবি এবং অবশ্যই এই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ম্যাম যে সময়টা তোদেরকে দেবে সেই সময়টাতে তোরা খুব ভালোভাবে ক্লাসটা করবি মনোযোগ সহকারে। অহেতুক মেসেজ করবি না, তাহলে মেসেজটাকে চ্যাটটাকে প্রাইভেট করে দিতে হবে। আর অহেতুক হাত তুলবি না। ম্যাম একটা স্ট্র্যাটেজি বলে দেবে আজকে, যে হাত তোলার স্ট্র্যাটেজি, যে এই সময় হাত তুলবে এবং তোমাদের সমস্যাগুলো শোনা হবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা সবাই করবে। ঠিক আছে? বাহ, অনেকে চলে এসছে, চলো ম্যাম আসুন, শুরু করে দিন। ঠিক আছে, তো যার জায়গা তাকে স্টেজ ছেড়ে দিলাম, আমি স্টেজ থেকে নেমে গেলাম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের অ্যাপে আমার প্রথম ক্লাস। তোমরা এর আগে যখন আমি ইউটিউবে ক্লাস নিতাম, কমেন্ট সেকশনে আমি প্রায় দেখতাম যে ম্যাম আপনি কেন অ্যাপে ক্লাস নিতে আসেন না, কেন আসেন না। নাও তোমাদের ডিমান্ড আজকে পূরণ করে দিলাম। তোমাদের এত ইনভিটেশন পেয়েছি যে আজকে কিন্তু আমি অ্যাপে চলে এসেছি তোমাদের ক্লাস নিতে। ঠিক আছে? তোমরা, আমি তো খুব এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড একটু দেখি। আজকে তোমাদের ফার্স্ট ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড? প্রত্যেকেই বলছে খুব। আচ্ছা, খুবই এক্সাইটেড। আচ্ছা, প্রেজেন্ট ম্যাম। চলো, তোমরা অনেকেই আছো। আর তোমাদের যেটা বলবো যে এই যে ফোর্থ সেমিস্টার যেটা স্টার্ট হচ্ছে, তো এই যে ফোর্থ সেমিস্টার, এটার জন্য কিন্তু তোমাদের হাতে সময় ভীষণ কম। এই একটা জিনিস তোমাদের অনেককেই ভাবাচ্ছে যে সময় এত কম, এতগুলো চ্যাপ্টার আমরা কিভাবে কমপ্লিট করব। আর তোমাদেরকে তো একটা স্পেসিফিক ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, যে আমরা অ্যাপে তোমাদের কখন কোন কোন ক্লাস প্রোভাইড করব, তাই না? তাহলে আজকে তোমাদের যেটা ফার্স্ট ক্লাস সেটা তোমরা দেখতেই পাচ্ছ, বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি দুটো পার্ট বা দুটো কি তিনটে পার্ট আছে, যাই হোক, সেটা আমরা কিন্তু আজকে কমপ্লিট করব। আর খুবই ভালো একটা চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আর খুব ইন্টারেস্টিং এর সাথেই আমরা করব। তোমাদের কোনোভাবে কোনো বোর ফিল হবে না। ঠিক আছে? প্রত্যেকের খুব ভালো ভালো মেসেজ, এত হার্ট আমি দেখতে পাচ্ছি। যাই হোক, তো চলো, খুব বেশি দেরি করব না। আর তোমাদের যেটা বলে দিই, তোমাদের সাথেও আমার কথা হবে, প্রত্যেকের সাথে কথা হবে। তো আমরা কিছুটা সময় করে নিই, 1 ঘন্টা পর আমরা তোমাদের সাথে কিন্তু কনভারসেশন করব। তারপর তোমাদের প্রত্যেকের মতামত জানবো। ঠিক আছে? তো আমরা প্রথমে একটু পড়াটা টাচ করে নিই। চলো। আচ্ছা, তো চলো স্টার্ট করা যাক। বায়োটেকনোলজি, টেকনোলজিয়া, আজকে টেকনোলজি ইউজ হবে। ঠিক আছে? তো তার আগে এই চ্যাপ্টার সম্পর্কে আমরা একটু জেনে নিই যে এই চ্যাপ্টারে কি কি আছে। দেখো, এই যে চ্যাপ্টারটা, এটা কোন ইউনিট? ইউনিট 9। ইউনিট 9 এর এই যে বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন। তো কি কি আছে, আমরা এই চ্যাপ্টারে কি কি পড়তে চলেছি, সিলেবাসটা জানা দরকার আগে, তাই না? তাহলে এখানে ফার্স্টে আমাদের পড়তে হবে প্রিন্সিপাল প্রসেস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বায়োটেকনোলজিরই একটা পার্ট। আর সেটা
এটার কি পড়তে হবে? ফার্স্টে প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস, মানে কি কি নীতি রয়েছে আর কি কি পদ্ধতি রয়েছে, ঠিক আছে। তারপরে কি করতে হচ্ছে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটা এরই একটা খুব গুরুত্বপূর্ণ প্রসেস, যে প্রসেসটা নিয়ে কিন্তু এই পুরো চ্যাপ্টারটা আমরা পড়বো। আচ্ছা, বলছে ম্যাম আপনি নোটস দেবেন না, বুক থেকেই পড়াবেন? এখানে দেখো আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে হাতে ধরিয়ে লিখে দেবো। এই যে ফুল পিপিটিটা হবে এটাই তোমাদের নোটস। এখান থেকে তোমরা কিভাবে নোটস লিখবে সেই সমস্ত কিছু, সমস্ত স্ট্র্যাটেজি ক্লাসটা ফলো করো, সমস্তটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে এগোতে থাকো, একদম লাভ দিয়ে চলে যেও না। না তো আমি খুব স্লোলি বলবো, না তো খুব ফাস্ট বলবো, একটা মডারেট ওয়েতে বলবো। আর সেই মডারেট ওয়েতে তোমাদের মানিয়ে নিতে হবে প্রত্যেককে, ঠিক আছে। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটা সম্পর্কে এই ফুল চ্যাপ্টারটাই আমরা পড়বো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়ার পর আসছে এর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি, কোথায় কোথায় আমরা বায়োটেকনোলজি ইউজ করছি। এই যে প্রিন্সিপাল এন্ড প্রসেস করলাম, কিভাবে হচ্ছে সেটা জানলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা তোমাদের মেইনলি সিলেবাসে রয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আরো একটা পার্ট হয় যেটা তোমাদের সিলেবাসে নেই। তাহলে কোথায় কোথায় অ্যাপ্লাই করছি? হেলথ অ্যান্ড এগ্রিকালচার, তারপরে হিউম্যান ইনসুলিন তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে মেডিকেল পারপাসে তৈরি করা হচ্ছে, ভ্যাকসিন প্রোডাকশন, এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। স্টেম সেল থেরাপি, যেটা নতুন অ্যাড হয়েছে, জিন থেরাপি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মানে আমরা জিনের পরিবর্তন ঘটিয়ে নতুন নতুন কোন অর্গানিজম তৈরি করছি, সেগুলোকে বলছি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এর মধ্যে কি কি রয়েছে? বিটি ক্রপস রয়েছে, ট্রান্সজেনিক অ্যানিমালস রয়েছে। দেখবে ট্রান্সজেনিক মানুষ তোমরা তৈরি করতে পারো নাকি এত কিছু করে, সেটা করতে যেও না কেউ। যাই হোক, ট্রান্সজেনিক অ্যানিমালস রয়েছে, বায়োসেফটি ইস্যুস, আর বায়োপাইরেসি অ্যান্ড পেটেন্টস। এগুলো কি? অনেক কিছুই মাথার উপর দিয়ে গেল, তাই তো? তো মাথার উপর দিয়ে যখন গেল, তাহলে ক্লাসটা তো পুরো ডিটেলসে দেখতে হবে, তাই না? যে প্রত্যেকটা জিনিস কি আমরা এবার ধরে ধরে বুঝবো, ঠিক আছে। সাউন্ড ঠিকঠাক পাচ্ছি? আচ্ছা, প্রত্যেকের কাছে সাউন্ড ঠিকঠাক যাচ্ছে? শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক? স্প্যাম করছে ভালো ফোন। হ্যাঁ শোনা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার করছে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের বায়োটেকনোলজির সিলেবাস। এখান থেকে কত মার্কস আসবে দেখো, একটা ইউনিট একটাই চ্যাপ্টার, আর এই একটা চ্যাপ্টার থেকে কত নাম্বার আসছে? 12 নাম্বার। মানে এখানে 2 নাম্বারের একটা কোশ্চেন তোমরা পাচ্ছ, 3 নাম্বারের দুটো কোশ্চেন তোমরা পাবে, আর 4 নাম্বারের একটা কোশ্চেন এখান থেকে পাচ্ছ। তাহলে বুঝতে পারছো একটা মাত্র চ্যাপ্টার থেকে কত হিউজ অ্যামাউন্ট মার্কস তোমরা গেইন করতে পারছো। আর এই চ্যাপ্টারটা যদি একটু কনসেপচুয়ালি বুঝে যাও, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে তোমরা নিজেরাই নোট করতে পারবে, নিজেরাই লিখতে পারবে নিজে থেকে, ঠিক আছে। তাহলে এটা গেল এই চ্যাপ্টার থেকে কত মার্কস আসছে এবং এই চ্যাপ্টারের ফুল সিলেবাস। তাহলে আজকের ক্লাসে আমরা কতটা করব? আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস অফ বায়োটেকনোলজি। তার মানে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে পার্টটা রয়েছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই পর্যন্ত আজকে আমরা পড়তে চলেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো শুরু করব বায়োটেকনোলজি। আজকে আমরা টেকনোলজি ইউজ করব। বায়োলজি দিয়ে সবাই ভাবে নিট দেবে, ডাক্তার হবে। ডাক্তার না, আজকে একটু ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া যাক, ঠিক আছে। আজকে একটু ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া যাক, চলো। তাহলে প্রথমেই বলি যে বায়োটেকনোলজি বলতে কি বোঝায়। আগে আমরা ওয়ার্ডটাকে ভাঙি। বায়ো মিন্স, বায়ো মানে যে কোনো লিভিং অর্গানিজম, মানে কোনো জীব, মানে যে কোনো লিভিং অর্গানিজম। আর প্রত্যেককে বলি, প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে বসবে। যখন ক্লাস করতে বসবে তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে, কারণ আমি যখন এই ধরনের ডিটেল ক্লাস করাবো তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা লিখে লিখে পড়াবো। আর তোমাদেরও কাজ সেই বোর্ড ওয়ার্ক যা যা হচ্ছে সেগুলো কিন্তু খাতায় লেখা, খাতায় নোট করা। এই নোটগুলো কেন করা দরকার? কারণ পরীক্ষার আগে যখন তোমরা রিভিশন করবে না, এই নোটগুলো তোমাদের প্রচুর হেল্প করবে। তোমরা যখন খাতায় একটা চ্যাপ্টার, যখন ধরো পরীক্ষার আগে তুমি বই পড়তে বসলে, অত লেখা, অত হিউজ অ্যামাউন্ট, আর তুমি যদি পরীক্ষার আগে এই যে বোর্ড ওয়ার্কের যে একটা নোট তুমি করে রেখেছো সেটা যদি দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমার রিভিশন হয়ে যাবে।
তাই এই জিনিসগুলো প্রত্যেকে ফলো করবে, যে যখন ক্লাস হবে, ক্লাস চলাকালীন বোর্ড ওয়ার্ক যা হচ্ছে তুমি নোট করতে থাকো, কিছু মিস হয়ে গেলে পরে রেকর্ডিং দেখে তোমরা করে নেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা শুধুমাত্র পরবর্তীকালের জন্য ইম্পর্টেন্ট না, তুমি যখন নোট করছো সেটা কিন্তু তোমার ব্রেনে ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। শুধুমাত্র শোনা আর শুনে সেটাকে নোট করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ঠিক আছে, তাহলে এই কাজটা তোমরা ফলো করবে। একবার করে দেখো, একবার না করে দেখো, দুটো চ্যাপ্টারের প্রিপারেশন কেমন হয়, নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে যা যা হচ্ছে এগুলো লিখবে, নোট করবে, আর তার সাথে সাথে জিনিসটা বুঝতে থাকবে। তাহলে বায়ো মিনস কি? বায়ো মিনস লিভিং অর্গানিজম, মানে যে কোনো জীবজ বস্তু। এবার পুরো জীবটাকে কি ইউজ করা হয় না, জীবের যে কোনো অংশ। সেটা কি হতে পারে? জীবের যে কোনো অংশ, লাইক সেটা কোনো সেল হতে পারে, সেটা জিন হতে পারে, মানে কোনো ডিএনএ হতে পারে, জিন মানে ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, তারপরে কিছু প্রোটিনস হতে পারে, টিস্যু হতে পারে, মানে জীব থেকে নেওয়া, জীবজ বস্তু থেকে নেওয়া যে কোনো বস্তু, সেটা দিয়ে আমরা কি করছি? প্রযুক্তি ঘটাচ্ছি, টেকনোলজি। টেকনোলজি মানে প্রযুক্তি, মানে সেটার কোনোভাবে কালচার করে বা ট্রান্সফার করে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে আমরা প্রসেস গুলো করবো। তো বিভিন্ন ভাবে সেটাকে নিয়ে প্রযুক্তিগত ভাবে ঘটিয়ে, সেটা প্রযুক্তি আমরা কেন ঘটাচ্ছি? সমাজের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। তাহলে এমন কিছু করতে হবে যেটা পরিবেশের উন্নতি ঘটাবে, কখনোই ক্ষতি করবে না। পরিবেশে যে সমস্ত পপুলেশন রয়েছে, যে সমস্ত প্রাণী, জীব, উদ্ভিদ যারাই রয়েছে, কারোর কোনো ক্ষতি হবে না এবং সবকিছু উন্নতি হবে। এইরকম প্রযুক্তি আমরা ঘটাবো কাকে ইউজ করে? বায়োটিক ফ্যাক্টরকে ইউজ করে। ঠিক আছে, এইটাকে আমরা কি বলছি? বায়োটেকনোলজি। বোঝা গেল তাহলে জিনিসটা কি? এবার আমাদের পড়তে হবে জৈব প্রযুক্তিবিদ্যা। বায়োটেকনোলজিকে বাংলায় যেটা বলা হয় জৈব প্রযুক্তিবিদ্যা। এই জৈব প্রযুক্তিবিদ্যার বেশ কিছু ইতিহাস। আচ্ছা, তাহলে ইতিহাস জানতে গেলে সায়েন্সের স্টুডেন্টদের আবার ইতিহাস হলো, সায়েন্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়বো, আবার ইতিহাসও পড়বো, কত কিছু পড়বো। আচ্ছা, এক সেকেন্ড। আগের পেজটা দেবো? আগের পেজে কিছুই লিখিনি বাবা। আচ্ছা চল এখানেই লিখে দিই। লেখা হয়েছে? বা যেটুকু বাকি থাকবে সেটুকু ধরো রেকর্ডিং দেখে করে নিতে পারি। বায়োটেকনোলজির আবির্ভাবের ইতিহাস। এই যে টেকনোলজি, আগে একটু গল্পের ছলে বলে দিই। প্রথম দিকে একটু গল্পের মতনই আছে, তারপর আমরা লজিক্যালি সবকিছু বুঝতে শুরু করব। তো এই যে ইতিহাস যদি বলি, বায়োটেকনোলজি কবে থেকে শুরু হয়েছে? এই রিসেন্ট? একদমই নয়। মানে যখন মানুষ জানতো না ওটা টেকনোলজি, তখন থেকে বায়োটেকনোলজি আসছে, মানে প্রায় 6000 4000 বছর আগে থেকে, অনেক আগে থেকে মানুষ জানতোই না ওটা টেকনোলজি, বাট তারা ইউজ করছে। সেইগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলে থাকি ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি, ট্র্যাডিশনাল বা সাবেকি বায়োটেকনোলজি। তার মানে দেখবে আগেকার দিনে মানুষরা দুধ থেকে দই তৈরি করতো, তারা কি জানতো ওর ভেতরে সায়েন্সটা, যে দুধের থেকে কিভাবে দই তৈরি হচ্ছে? তারা কি করতো? তারা জানতো যে ওয়ার্ম মিল্ক, বা আমরা যদি উষ্ণ গরম দুধের মধ্যে পুরোনো একটু দই মিশিয়ে দিই এবং সেটাকে যদি অনেকক্ষণ মানে না নাড়িয়ে রেখে দেওয়া হয়, তাহলে ওটা কি হয়ে যাচ্ছে? কনডেন্স হয়ে ঘন হয়ে দই তৈরি হচ্ছে। বাট ওর ভেতরে সায়েন্সটা কি? ওখানেও তো টেকনোলজি ইউজ করা হয়েছে। কি টেকনোলজি? বায়োটেকনোলজি। কেন? কারণ ওখানে একটা লিভিং অর্গানিজম কাজ করছে দুধ থেকে দই তৈরি করতে। কে সেই লিভিং অর্গানিজম? সে হয়ে যাচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস। এই যে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস কিসের মধ্যে থাকে? দইয়ের মধ্যে থাকে। সে কি করছে? সে যখন নিজের একটা প্রপার সুন্দর টেম্পারেচার পাচ্ছে, যখন ওই উষ্ণ গরম দুধটা দেওয়া হচ্ছে, সেটা তার গ্রো করার জন্য খুব একটা স্টেবল কি বলে, খুব স্টেবল টেম্পারেচার সেটা তার গ্রো করার জন্য। তাহলে সেখানে কি করছে? সে গ্রো করছে খুব ভালোভাবে। গ্রো করার পর দুধের মধ্যে থাকা যে ল্যাকটোজ শর্করা, সেই ল্যাকটোজকে সে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এবার সে খাবার খেলে সেটাকে তো ডাইজেস্ট করবে বা রেসপিরেশন করবে।
রেসপিরেশন সে কিভাবে করছে? সন্ধান প্রক্রিয়ায়, মানে ফার্মেন্টেশন করছে। তাহলে ফার্মেন্টেশনের মাধ্যমে সে কি উৎপন্ন করছে? ল্যাকটোজ থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করছে, যার ফলে দুধের কি তঞ্চন ঘটছে, তঞ্চন ঘটে সেটা দই তৈরি হচ্ছে। তাহলে এখানেও আমরা একটা লিভিং অর্গানিজমকে ইউজ করে এক টেকনোলজির মাধ্যমে একটা সুন্দর সুস্বাদু খাদ্য তৈরি করলাম। তো এরকম পুরনো অনেক কিছু রয়েছে। দেখো তখন তার মানুষ এটাও ইউজ করতে জানতো যে ইস্টের প্রয়োগ দ্বারা কি করছে, বেকারি শিল্পে আজকাল যেমন ইউজ করা হয়, তো ইস্ট প্রয়োগ করে ফোলা রুটি বা নান রুটি এইগুলো কিন্তু আগে তৈরি করা হতো। তারপর ইস্টের প্রয়োগ ঘটিয়ে অ্যালকোহল উৎপাদন করা, এই সমস্ত কিছুই চলছে সেই সাবেকি আমল থেকে। প্রায় 4,000 বছর আগে থেকে এই জিনিসগুলো চলছে। বা পচা গলা খাবার, যেগুলো ভাতের ফ্যান পচিয়ে মার পচিয়ে এগুলো থেকে অ্যালকোহল তৈরি করা, এই জিনিসগুলো পুরোনো দিন থেকে চলছে। কিন্তু বর্তমানে যদি দেখি, বর্তমানে বায়োটেকনোলজি কিন্তু আরো নতুন রূপ নিয়েছে, যেটাকে আমরা মডার্ন বায়োটেকনোলজি বলবো বা আধুনিক বায়োটেকনোলজি বলবো। তাহলে ইতিহাস যদি দেখি, প্রায় 4,000 থেকে 6,000 বছর আগে থেকে জৈব প্রযুক্তির আবির্ভাব ঘটে গেছে। জৈব প্রযুক্তির আবির্ভাব ঘটেছে। আচ্ছা, এই বায়োটেকনোলজি কথাটা প্রথম কে প্রবক্তা, মানে বায়োটেকনোলজির প্রবক্তাকে? 1919 খ্রিস্টাব্দে এই নামটা মনে রাখবে, ক্যারোলে ইরিকি। নামটা খুব অদ্ভুত। ইনি প্রথম বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তন করে। ক্যারোলে ইরিকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তন করে। বোঝা গেল? আর একটা বলি, আর একটা নাম আমাদের মনে রাখতে হবে, যেটার সাথে তোমরা খুবই পরিচিত, লুই পাস্তুর। ঠিক আছে, বায়োটেকনোলজির জনক যদি বলা হয়, সেটা বলা হয় লুই পাস্তুরকে। তাহলে বায়োটেকনোলজির জনক হলেন লুই পাস্তুর। এই দুটো নাম আমরা জাস্ট একটু জেনে রাখি। আর ইতিহাস সম্পর্কে খুব বেশি ঘেটে লাভ নেই, এই চ্যাপ্টারে বহু কিছু আছে, প্রথম দিকে এত ঘেটে লাভ নেই। জাস্ট আমরা এগুলো ওভারভিউ টাচ করে যাব। এবার দেখো, বায়োটেকনোলজির সংজ্ঞা বা জৈব প্রযুক্তির সংজ্ঞা সমূহ দেওয়া রয়েছে। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংজ্ঞা আস্তে আস্তে আসছিল। তো মাইক ঠিক নেই, মাইক তো ঠিকই আছে, সবাই তো সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছে। সাউন্ড লো। সবাই একটু জানাবে ঠিকঠাক শোনা যাচ্ছে? সাউন্ড লো বলছে প্রত্যেকে। প্রত্যেকে একটু জানাবে শোনা যাচ্ছে কিনা। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আসছে? দেখি কি বলছে। হ্যাঁ ঠিক আছে বলছি। ঠিক আছে এবার প্রত্যেকের? আচ্ছা সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এটা লেখা হয়েছে। চলো, বায়োটেকনোলজির বেশ কিছু সংজ্ঞা সমূহ। আমরা প্রথম দিকে এত সময় নষ্ট করব না, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, অনেক কিছু জানতে পারবে। তো প্রথমটা একটু দেখে নাও। এখানে বেশ কয়েকটা সংজ্ঞা রয়েছে, যেখানে আমরা এই 4 নম্বর সংজ্ঞাটা একটু, যেটা পরবর্তীকালে তৈরি হয়েছে, সেই সংজ্ঞাটা আমরা ভালোভাবে দেখব। এখানে কি বলা হয়েছে, এই যে ইউরোপীয় জৈব প্রযুক্তি সংস্থা বা ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, এই সংজ্ঞাটাই কিন্তু তোমাদের পড়তে হবে। যেখানে কি বলা হয়েছে যে জৈব প্রযুক্তি হলো জৈব রসায়ন, অণুজীববিদ্যা ও প্রযুক্তি শাস্ত্রের এক সম্মিলিত প্রয়োগ ব্যবস্থা, যাতে অণুজীব পালিত কোষ
বা কোষীয় অংশ ব্যবহার দ্বারা মানুষ ও সমাজের সামগ্রিক স্বাচ্ছন্দ্য আনয়ন করা যায়। তবে জৈব প্রযুক্তি যেভাবেই সংজ্ঞা দেওয়া হোক না কেন, খুব সহজভাবে বলা যায়, এই যে লাস্ট লাইনটা, জৈব প্রযুক্তি হলো জীব বা জীব উপজাত পদার্থের ব্যবহারিক ও শিল্পভিত্তিক প্রয়োগ। দেখো কি প্রবলেম হচ্ছে, আবার বলছো লো সাউন্ড। সবার কি আচ্ছা, হচ্ছে সব নাকি একজন দুজনের কিছু হচ্ছে? কিছু জনের হয়তো প্রবলেম হচ্ছে। দেখো তোমরা একটু নিজেদের সিস্টেমটা চেক করে নিও, সবার প্রবলেম হচ্ছে না। আই থিঙ্ক ইশিকা বলছে ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার আছে বলছে। তাহলে এখানে দেখো কি কি ইউজ করা হয়েছে। বায়োটেকনোলজির জৈব রসায়ন, কেমিস্ট্রি তো থাকবেই, কেমিক্যাল তো আমাদের ইউজ করতেই হবে। তার সাথে কি অণুজীব, আমাদের মাইক্রোবস ইউজ করতে হচ্ছে। মাইক্রোবস কে কাজে লাগিয়ে আমরা যত কিছু করব, কারণ মাইক্রোবস মানে ব্যাকটেরিয়া ছাড়া, মেনলি যদি আমি বলে দিই, ব্যাকটেরিয়া ছাড়া আমাদের বায়োটেকনোলজি একদমই অসম্পূর্ণ। তো ব্যাকটেরিয়াকে আমাদের লাগবেই, কেন লাগবে বলবো। আর হচ্ছে কি প্রযুক্তি শাস্ত্র, প্রযুক্তি টেকনোলজি তো লাগবেই। তো এই তিনটাকে ইউজ করে সমাজে কল্যাণ করা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বায়োটিক কম্পোনেন্টস রয়েছে, কিছু অ্যাবায়োটিক কম্পোনেন্টস রয়েছে, সেগুলো মিলিয়ে আমরা একটা প্রযুক্তি তৈরি করছি। ঠিক আছে, এটা গেল বায়োটেকনোলজির সংজ্ঞা। আচ্ছা, জৈব প্রযুক্তির বেশ কয়েকটা নীতি রয়েছে। ঠিক আছে, কি কি নীতি? 4-5টা নীতি রয়েছে, এগুলো জাস্ট একবার জেনে রাখো, এগুলো খুব বেশি করতে হবে না। জৈব প্রযুক্তির নীতি, নীতি মানে কি? অবশ্যই যে প্রযুক্তি আমরা ঘটাবো সেখানে কি কার দরকার? সেখানে আমাদের জীবেদের প্রয়োজন। তাহলে প্রযুক্তি ঘটানো হবে জীবজ বস্তুকে কাজে লাগিয়ে। খুব শর্ট ফর্মে আমি নীতিগুলো লিখে দিচ্ছি জাস্ট জানার জন্য। জীবজ বস্তুকে কাজে লাগিয়ে, মানে জীবকে আমাদের নিতেই হবে, তবেই তো বায়োটেকনোলজি। নেক্সট কি বলা হচ্ছে, কি কি নীতি রয়েছে, যে এই যে আমরা প্রযুক্তি ইউজ করব, এই প্রযুক্তি ইউজ করে মানে এটা যাতে সমাজের কোন রকম ক্ষতি না করে। তার মানে প্রযুক্তি মানব কল্যাণের যেন কোনো ক্ষতি সাধন না করে। আর কি কি দেখবো? আর দেখবো এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পুরোনো কাল থেকে মানুষ অনেক কিছু জেনে আসছে, তারা জানে না তারা টেকনোলজি ইউজ করছে কিনা, বাট সেটা তাদের নিজস্ব জ্ঞান। কারণ যদি তোমরা অনেক আগে দেখো, হিস্ট্রি দেখো, হিস্ট্রিতে তোমরা দেখবে কি অনেক রকম যারা সেই সময়কার বৈদ্য বা ডাক্তার যেটা বলা হয়, সেই সময়কার বৈদ্য, তারা কি করতো, গাছপালা বিভিন্ন মানে আয়ুর্বেদিক অনেক কিছু তৈরি করতো। তো সেটাও তো একটা টেকনোলজি, গাছের পাতা ইউজ করছে, সেও একটা বায়োটিক কম্পোনেন্টস ইউজ করছে, ইউজ করে সেটাকে দিয়ে অনেক রকম মানে চিকিৎসা করছে, যাই হোক ইউজ করছে। তাহলে সেই সময়কার মানুষদের জ্ঞান ওটা। তো সেই পুরনো কোনো মানুষের জ্ঞান, সেটাকে আমরা পেটেন্টের জন্য নিজের নামে করে নিতে পারি না, এটা কিন্তু এক প্রকার অপরাধ। পেটেন্ট মানে কি, আমরা যদি এখন নতুন একটা কিছু টেকনোলজি ইউজ মানে তৈরি করি, কোনো একটা বায়োটিক কম্পোনেন্টকে কাজে লাগিয়ে, তাহলে জৈব প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা যদি নতুন একটা কিছু তৈরি করি এবং সেটা যদি সমাজের উন্নতি করে বা ভালো করে, তাহলে সেটার জন্য আমি সরকারের কাছে পেটেন্ট পেতে পারি। তাহলে এইটা বলা হচ্ছে যে জৈব প্রযুক্তির নীতিতে, যে পুরনো সামাজিক মানুষের জ্ঞানকে বা প্রযুক্তিকে, আমি বলতে পারি প্রযুক্তিকে পেটেন্টের জন্য আমরা ইউজ করতে পারি না, পেটেন্টের জন্য ব্যবহার করা যাবে না। পেটেন্টের জন্য ব্যবহার করা যাবে না। আর কি রয়েছে, যে এই বায়োটেকনোলজির মাধ্যমে যাতে সমাজের কল্যাণ হয়, ভালো হয়, আর্থিকভাবে উন্নত হয়, ইকোনমিক গ্রোথ হয়, এই সমস্ত কিছু। তাহলে
জৈব প্রযুক্তির মাধ্যমে সমাজের কল্যাণ সাধন করা। আর একটা জিনিস, যে এই যে আমরা সমাজের কল্যাণ সাধন করছি, করতে গিয়ে এখানে কিন্তু আমরা বায়োটিক ফ্যাক্টরস ইউজ করছি, মানে যে কোনো লিভিং অর্গানিজমকে ইউজ করছি, তো সেই প্রজাতিটার অস্তিত্ব আমাদের লক্ষ্য রাখতে হবে, সে যেন পরিবেশে হারিয়ে না যায়, বা তার অস্তিত্ব যেন বিপদ সম্মুখীন না হয়ে যায়, ঠিক আছে? বা আমরা কোনো একটা ধরো নিম গাছের ওপর কোনো এক্সপেরিমেন্ট করছি, বা তাহলে নিম গাছ এতটা পরিমাণে আমরা ইউজ করবো না যাতে পরিবেশে সেটাই কি বিপদগ্রস্ত হয়ে যায়। তো আমাদের কিন্তু সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে কি আমাদের কিন্তু পরিবেশের যে কোনো জীবজ বস্তুর অস্তিত্ব ক্ষতিগ্রস্ত করা যাবে না। বোঝা গেল? আচ্ছা, পেটেন্ট মানে কি? আচ্ছা, জিশান বলছে পেটেন্ট মানে, দেখো পেটেন্ট হচ্ছে, ধরো এই যে নোবেল পাই, এত পুরস্কার পাই, এটা মানে সার্টিফিকেট যে তুমি একটা কিছু আবিষ্কার করেছো, তার জন্য তোমাকে পেটেন্ট দেওয়া হবে, ঠিক আছে? পেটেন্ট সরকার দ্বারা প্রাপ্ত হয়, যে তুমি একটা কিছু ভালো করেছো, সমাজের কল্যাণ করেছো, তার জন্য তাকে একটা পুরস্কৃত করা হয়, এটাই। আর পেটেন্ট মানে হচ্ছে তুমি আরো একটা কিছু, যে আর একটা ছাড়পত্র বলতে পারো, যে যে জিনিসটার উপর তুমি এক্সপেরিমেন্ট করেছো সেই জিনিসটাকে তুমি ইউজ করতে পারো যত খুশি, সেটা সরকার সেই খরচাটা দেবে, যা সেটা করতে। তো পেটেন্ট নিয়ে আমরা ডিটেলে পড়বো লাস্টের দিকে। তো আজকে জেনে নাও, এইগুলো গেল জৈব প্রযুক্তির নীতি, আমাদের জাস্ট এই নীতিগুলো জেনে রাখতে হবে। আর তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি প্রত্যেকটা ক্লাসে যখন পড়াবো সেখানে কোনটা ইম্পর্টেন্ট, কোনটাকে কতটা গুরুত্ব দিতে হবে, কোন জায়গাটা ভালো করে পড়তে হবে, এবং কোনটা ন্যাচারালি দেখতে হবে, এই সমস্তটা কিন্তু আমি ক্লাসে বলে দিই। এটা আমার হ্যাবিট হয়ে গেছে, যাই হোক। তো তোমরা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোও নোট করবে, ঠিক আছে? যেমন এখানে আমি প্রথম দিকে এগুলো যখন এখনো বলছি, যে যতগুলো বলছি এই জায়গা থেকে খুব বেশি কোশ্চেন কিন্তু তোমাদের আসবে না। এই জায়গাগুলো জাস্ট চ্যাপ্টারের একটা বেসিক থট তোমাদের দেওয়ার জন্য বলছি, এখনো কিন্তু সেই জায়গাতেই আমরা প্রবেশ করিনি। তো এখান থেকে কয়েকটা নীতি কিন্তু তোমরা পড়ে রাখবে। চলো আমরা এগিয়ে যাই। এইবার চলে আসি মেন জায়গা, যেখান থেকে তোমাদের কোশ্চেনের সূত্রপাত হবে, ঠিক আছে? একটু সাইড দাঁড়িয়ে বোঝাবো, আচ্ছা ঠিক আছে। তোমরা, আমি একটু টাইম দিলাম, তোমরা লিখে নাও। চলো একটু টাইম দিলাম, লিখে নাও। আচ্ছা, মিনহাজুল বারবার বলছে ম্যাম তুমি একটু নিজের সিস্টেমটা একটু চেক করো, কারণ সবাই তো বলছে শুনতে পাচ্ছে, ঠিক আছে? কার কার সাউন্ড ক্লিয়ার আসছে না? আগের স্লাইডে দিয়েছি, লিখে নাও। সাউন্ড ওকে, দেখো অনেকের কাছে সাউন্ড ওকে। তোমরা একটু নিজেদের সিস্টেমটা চেঞ্জ করো, বা একটু দেখো ঠিকঠাক ভাবে। আই থিঙ্ক ক্লিয়ার আছে। পল্লব এত বড় একটা মেসেজ করেছে, বলছে আমাকে মনে আছে তো, তোমাকে ভুলি কি করে, প্রত্যেকটা সেশন তুমি অ্যাটেন্ড করো। আচ্ছা, হেমন্ত এত তাড়াতাড়ি কমেন্ট গুলো চলে যাচ্ছে, আমি পড়তে পারছি না। বলছে আপনার সাথে সাথে লিখে নিয়েছি। এটা কি ধরনের কোশ্চেন? আমার ওয়েট জেনে কি হবে? আচ্ছা, প্রকাশ বলছে ম্যাম নোটস পাবো তো? ক্লাস নোট যেগুলো হবে সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেগুলো সব আপলোড করে দেওয়া হবে অ্যাপে। আচ্ছা, কারা কারা আগুন ব্যাচে নতুন? কারা কারা একদম নতুন আছে আগুন ব্যাচে? লেখা হয়ে গেছে? আগের স্লাইডে যাব।
আগের স্লাইডে এই যে সংজ্ঞাটা বইতেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে এখানে আমি, আরিয়ান বলছে, শুভ্র নীল, আচ্ছা, রাইমা, মাহি, ম্যাম একবার, যা কমেন্ট এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না সত্যি। চলো তোমরা এগুলো আবার রেকর্ডিং দেখে করে নিও। এবার যে জায়গাটায় আমরা যাব স্টার্ট করি। আচ্ছা, অনেকেই এখানে নতুন দেখতে পাচ্ছি, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে ক্লাস করো, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, যত চিন্তা আমাদের, আমরা সব তোমাদের করিয়ে দেবো, কোনো চাপ নিতে হবে না। আর যারা তোমরা ভাবছো যে এইবার তো তোমাদের ডেসক্রিপটিভ মোড এক্সাম, তো ডেসক্রিপটিভে তোমরা নোটটা কিভাবে গুছিয়ে লিখবে সেই মানে স্ট্র্যাটেজিটাও আমি বলে দেবো। নোট লেখার স্ট্র্যাটেজি কিভাবে তোমরা নোটস লিখবে এই জিনিসটা আমি ক্লাসের ফাঁকে এক সময় বলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল তাহলে এখানে দেখো জৈব প্রযুক্তির শ্রেণীবিভাগ বা টাইপস অফ বায়োটেকনোলজি। জৈব প্রযুক্তি কত প্রকারের হতে পারে? তো বিভিন্ন ভাবে যদি আমরা দেখি তো বিভিন্ন ভাবে অনেক রকম ভাবে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। যেমন উৎপত্তি অনুসারে যে বায়োটেকনোলজি কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে উৎপত্তি লাভ করেছে সেই অনুযায়ী যদি দেখি তাহলে দু প্রকার রয়েছে। একটা হচ্ছে প্রাচীন বা ট্র্যাডিশনাল জৈব প্রযুক্তি, আর একটা হচ্ছে নতুন বা আধুনিক জৈব প্রযুক্তি। তাহলে ট্র্যাডিশনাল জৈব প্রযুক্তি কোনগুলোকে বলবো? যেগুলো ধরো অনেক প্রাচীন কাল থেকে ইউজ হয়ে আসছে, যেমন ওই যে বললাম প্রচুর খাদ্যদ্রব্য রয়েছে, দুধ থেকে দই তৈরি, অ্যালকোহল উৎপাদন, এই সমস্ত কিছু ট্র্যাডিশনাল এর মধ্যে পড়ছে। আর আধুনিক বায়োটেকনোলজি কি, এখানে আমি এক্সাম্পল গুলো লিখে দিচ্ছি, এখানে বইতে দেখবো তোমাদের প্রচুর এক্সাম্পল কিন্তু দেওয়া রয়েছে। তারপরে ইস্ট দ্বারা কি, এগুলো সব হচ্ছে ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি। এবার আসি আধুনিক জৈব প্রযুক্তি, মডার্ন বায়োটেকনোলজি কোনগুলো? যেগুলো আমরা কৃত্রিম ভাবে ল্যাবে করছি। দেখো আমরা এর আগের সেমিস্টারে পড়ে এসেছি, মনে আছে? আইভিএফ মনে আছে? ব্রেড কিসে পড়বে? একদম ট্র্যাডিশনালে পড়বে। ট্র্যাডিশনাল ওই টাইম থেকে শুরু হয়ে গেছিল এগুলো। আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এগুলো কি? এখানে কি করা হচ্ছে? কৃত্রিম উপায়ে মানুষের শরীর থেকে গ্যামেট বাইরে এনে বাইরে নিষেক প্রক্রিয়া ঘটানো হচ্ছে। কেউ আগে ভেবেছিল এটা করা সম্ভব হবে, বাট উন্নত প্রযুক্তির দ্বারা কিন্তু এগুলো করা সম্ভব হচ্ছে। এগুলো সব মডার্ন বায়োটেকনোলজি। তারপরে হিউম্যান ইনসুলিন প্রস্তুতি, ইনসুলিন প্রস্তুতি এইগুলো আগেকার দিনে কিন্তু তৈরি করা সম্ভব ছিল না। যাদের মধ্যে ইনসুলিনের জিন রয়েছে তাদের মধ্যে ইনসুলিন হরমোন তৈরি হবে, যাদের মধ্যে জিনটা মিউটেট হয়ে যায় বা কোনো কারণে সেটা বাদ হয়ে যায়, অ্যাক্টিভ থাকে না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন হরমোন তৈরি হতো না, যার ফলে ডায়াবেটিস রোগ হতো। এবার সেটাকে সারানোর মতন কোনো প্রসেস ছিল না, বাট বর্তমানে কিন্তু কৃত্রিম উপায়ে জৈব প্রযুক্তির দ্বারা ইনসুলিন প্রস্তুতি সম্ভব। ঠিক আছে, আর কি কি রয়েছে চিকিৎসা ক্ষেত্রে গেল এগুলো, আরো অনেক রয়েছে। ভ্যাকসিন তৈরি, ভ্যাকসিন প্রস্তুতি, আর কি কি? যদি আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে দেখি অনেক বিটি ক্রপস। এবার তোমরা বলবে বিটি ক্রপস মানে কি? ক্রপ মানে তো ফসল, বিটি মানে ব্যাসিলাস থুরিনজেন্সিস, একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া থেকে একটা জিন নিয়ে আমরা ফসলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কিভাবে করছি প্রসেসটা আমরা পড়বো। এই যে ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়া জিন আমরা ফসলের মধ্যে প্রবেশ করাচ্ছি, যার ফলে কি হচ্ছে? ফসলটা আরো উন্নত মানের হচ্ছে। কিভাবে? সে পতঙ্গ প্রতিরোধী হচ্ছে, তাকে পতঙ্গরা ক্ষতি করতে পারছে না। তাহলে এটাও কি এক ধরনের মানে ফসলের গুণগত মান বাড়ালো, ফসলের ফলন বৃদ্ধি করবে, যেহেতু পতঙ্গ ক্ষতি করতে পারছে না, তার ফলে একটা ইকোনমিক ইমপ্রুভমেন্ট হলো। তাহলে এই জন্যই তো আমরা বায়োটেকনোলজি ইউজ করছি। এগুলো সব হয়ে যাচ্ছে কি মডার্ন বায়োটেকনোলজি। আরো কি কি রয়েছে? আমরা ডিএনএ এর কপি তৈরি করতে পারি, যেটাকে আমরা কি বলি? পিসিআর টেকনিক। পিসিআর টেকনিক ডিএনএ এর প্রচুর লক্ষাধিক কপি তৈরি করতে পারি, যার জন্য বিভিন্ন ফরেনসিক ল্যাবে এগুলো করা হয়। যে সিআইডি তোমরা দেখো, বিভিন্ন ক্রাইম হলে যে কোনো ক্রাইমের জায়গা থেকে আমরা ছোট কোনো ক্লু পেলে, কোনো সেল পেলাম বা কোনো টিস্যু পেলাম বা কোনো ব্লাড পেলাম বা যাই পাই না কেন, সেখান থেকে কিন্তু আমরা ডিএনএ বার করে এনে কপি তৈরি করে ফিঙ্গারপ্রিন্টিং করতে পারি, তাই না? তাহলে এই সমস্ত কিছু করতে পারছি আমরা কি মডার্ন বায়োটেকনোলজির মাধ্যমে।
তাহলে এই মডার্ন বায়োটেকনোলজির দুটো ভাগ, মডার্ন বায়োটেকনোলজির কটা ভাগ? দুটো ভাগ। একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমাদের সিলেবাসে যেটা আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের কিছু নেই, যেহেতু আমরা বায়োলজি পড়ছি। এখানে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা রয়েছে। জেনেটিক কথার অর্থ কি? আমরা জেনেটিক্স পড়ে এসেছি এর আগের সেমিস্টারে। জেনেটিক কথার অর্থ হচ্ছে জিন নিয়ে কাজ। তো জিন নিয়ে আমরা কোনো প্রযুক্তি ঘটাবো, সেটাকে আমরা বলছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কি কি প্রসেস আছে আমরা পড়বো এই চ্যাপ্টারে। এবার আসছি আদার্স ক্লাসিফিকেশন গুলো, যেমন ব্যাপ্তির পরিপ্রেক্ষিতে জৈব প্রযুক্তি। ব্যাপ্তি মানে কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে, সেই অনুযায়ী বায়োটেকনোলজিকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। ফার্স্টে রয়েছে সবুজ বা গ্রিন বায়োটেকনোলজি। কোথায় সবুজ বলতে আমরা কি বুঝি? সবুজ বলতে আমরা গাছপালা এসবকে বুঝি। তার মানে কৃষি ক্ষেত্রে বা এগ্রিকালচারাল ক্ষেত্রে যত রকমের বায়োটেকনোলজি ইউজ করা হচ্ছে সেগুলোকে আমরা বলবো সবুজ বায়োটেকনোলজি। এগুলো জাস্ট একবার মনে রাখবে, ওভারভিউ দেখে নেবে। লাল বায়োটেকনোলজি কাকে বলবো? রেড, রেড কালার কোথায় দেখতে পাও তোমরা? এই চিহ্নটা, এই চিহ্নটা কোথায় দেখতে পাও? মেডিকেল পারপাসে, তাই তো? চিকিৎসা ক্ষেত্রে এরকম ধরনের রেড একটা ক্রস দিয়ে কিন্তু দেখানো হয়। তো রেড বায়োটেকনোলজি আমরা কোথায় দেখবো? চিকিৎসা ক্ষেত্রে। তাহলে এটা গেল, এটা লিখে দিই, চিকিৎসা ক্ষেত্রে। গ্রিন বায়োটেকনোলজি কোথায় গেল? কৃষি ক্ষেত্রে। নীল বায়োটেকনোলজি, ব্লু কালারের কি? আজ ব্লু হ্যাঁ পানি পানি মানে জল। এক্ষেত্রে অ্যাকুয়াকালচার যত করা হয়, অ্যাকুয়াকালচারের ক্ষেত্রে যে সমস্ত টেকনোলজি ইউজ করা হয় সেগুলো হয়ে যাচ্ছে নীল বায়োটেকনোলজি। তো এভাবে এত কালার রয়েছে, এত কালার করবো, এত করার দরকার নেই। এরপরে আছে কি? ধূসর, সব ধোয়া ধোয়া। কি ধোয়া? হ্যাঁ, ধোয়া কোথায় দেখতে পাওয়া যায়? শিল্প কলকারখানায়। তাহলে ধূসর বা শ্বেত বায়োটেকনোলজি আমরা কোথায় দেখবো? দেখবো শিল্প কলকারখানায়। মানে শিল্প ক্ষেত্রে আমরা যে সমস্ত বায়োটেকনোলজি ইউজ করব সেগুলো হয়ে যাচ্ছে ধূসর বায়োটেকনোলজি। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত পড়লেই আমাদের এই চারটে মেইনলি কোশ্চেন আসতে পারে। বাদ বাকিগুলো তোমরা একবার জাস্ট দেখে রাখবে। ঠিক আছে? আচ্ছা, ক্লাস কতক্ষণ হবে? দেখা যাক কতক্ষণ হয়। 6:30 ধরে রাখতে পারো। এবার আসছি প্রয়োগ ও প্রকৃতির ভিত্তিতে কত রকমের বায়োটেকনোলজি হচ্ছে। এখানে ওইখানে কালার দিয়ে বুঝিয়েছে, এখানে নাম দিয়ে বুঝিয়েছে। এগ্রিকালচারাল রয়েছে কৃষি ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যাল চিকিৎসা ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল শিল্প ক্ষেত্রে, আর রয়েছে মেডিকেল একই চিকিৎসা ক্ষেত্রে। তাহলে এইগুলো হচ্ছে গেল। আর কি রয়েছে? জীবের প্রকারের ভিত্তিতে কোন জীব ইউজ করছি আমরা টেকনোলজিতে সেই অনুযায়ী কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি, প্ল্যান্ট বায়োটেকনোলজি আর অ্যানিমাল। নাম শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি মানে কি? যেখানে আমরা অণুজীব ইউজ করব। ঠিক আছে? যেখানে অণুজীব ব্যবহৃত হবে। তারপরে প্ল্যান্ট বায়োটেকনোলজিতে কি? উদ্ভিদকে ইউজ করা হবে, বা উদ্ভিদ বা উদ্ভিদজাত কোনো বস্তু, উদ্ভিদ ব্যবহৃত হবে। আর অ্যানিমাল বায়োটেকনোলজিতে যে কোনো প্রাণীকে ব্যবহার করা হবে। এদের মাধ্যমে যে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি ঘটানো হবে সেগুলো। তো এইগুলো গেল আমাদের সমস্ত জৈব প্রযুক্তির ভাগ, মানে শ্রেণীবিন্যাস। এবার এখানে কি বলা হয়েছে? এখানে একটা ট্রি দেখানো হয়েছে। দেখো, এটা জাস্ট একবার দেখতে রাখবে। এখানে কি দেখানো হয়েছে? যে একটি বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যার বৃক্ষ। কতগুলো দিক আছে আমরা যদি দেখি, প্রচুর দিক আছে। কি কি আছে দেখো, এখানে কতগুলো ভাগ রয়েছে। হিউম্যান, অ্যানিমাল, প্লান্ট ফিজিওলজি, তারপরে ইমিউনোলজি রয়েছে, মলিকিউলার অ্যান্ড সেল বায়োলজি রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, বায়োকেমিস্ট্রি, মানে এগুলো সব কিন্তু আলাদা আলাদা ফিল্ড। এই প্রত্যেকটা ফিল্ডে কিন্তু কি করা হচ্ছে? টেকনোলজি ইউজ করা হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা ফিল্ড
ফিল্ডকে আমরা একত্রিত করে, দেখো জেনেটিক্স রয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, এতগুলো ভাগকে আমরা কানেক্টেড করছি, কানেক্ট করে এই যে বায়োকেমিস্ট্রি আর জেনেটিক্স এই দুটোকে কানেক্টেড করে আমরা বায়ো প্রসেস টেকনোলজি তৈরি করতে পারছি। কারণ আমাদের যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু টেকনোলজি সম্ভব নয়। তাহলে এখানে কোন কোন বিষয় ইউজ করা হচ্ছে? কেমিস্ট্রি ইউজ করা হচ্ছে, জেনেটিক্স ইউজ করা হচ্ছে। আচ্ছা, দিয়ে কি হচ্ছে? বায়ো প্রসেস টেকনোলজি হচ্ছে, সেখান থেকে প্রোটিন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখানে কি কি করা হচ্ছে? ইমিউনোকেমিস্ট্রির ক্ষেত্রে, ইমিউনোকেমিস্ট্রির ক্ষেত্রে মাইক্রোবায়োলজি ইউজ করা হচ্ছে, মানে অণুজীব রয়েছে, এখানেও বায়োটিক ফ্যাক্টরস রয়েছে। ইমিউনোলজি রয়েছে, ইমিউনোলজি মানে অনাক্রম বিদ্যা। মলিকিউলার অ্যান্ড সেল বায়োলজি, এটাও বায়োলজি পার্ট, সেল, আমরা যে কোনো লিভিং সেল, ঠিক আছে, এই সমস্তগুলো যেটা তৈরি হচ্ছে ইমিউনোকেমিস্ট্রি, সেখান থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। এইভাবে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং থেকে আমরা কি কি পাচ্ছি? প্রোডাকশন, কি কি পাচ্ছি? উৎপাদন। তাহলে এগুলো হচ্ছে তোমার কি বলে ইনভেস্টমেন্ট, এগুলো ইনভেস্ট করা হচ্ছে, এখান থেকে প্রসেস করা হচ্ছে, প্রসেস করে এই ফলনটা বা উৎপাদন আমরা পাচ্ছি। কি উৎপাদন পাওয়া যাচ্ছে? অ্যানিমাল এগ্রিকালচার পাওয়া যাচ্ছে, ডায়াগনস্টিক ক্ষেত্রে টেকনোলজি পাওয়া যাচ্ছে, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, ফুড ইনোভেশন, হেলথ কেয়ার, ফার্মেন্টেশন টেকনোলজি, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই টেকনোলজিগুলো ইউজ করতে পারছি। ঠিক আছে, বলছে নোট করতে পারছি না, এখনো নোট করার মতন কিছু করিয়েছি আমি? কিচ্ছু করাইনি। নোট তো করবে এবার, প্রসেস স্টার্ট হলে নোট করবে। এখানে দেখো জৈব প্রযুক্তিবিদ্যার কর্মপরিধি, যে কোথায় কোথায় জৈব প্রযুক্তি ছড়াচ্ছে। মানে এই যে ক্ষেত্র আর এখানে উৎপাদিত বস্তু, এখানে তো সব দেওয়াই আছে। সন্ধান, মানে সন্ধানকে কাজে লাগিয়ে কি 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 দ্রব্য উৎপাদন করা হচ্ছে? উৎসেচক, অ্যালকোহল, অ্যান্টিবায়োটিক, জৈব অ্যাসিড, টক্সিন, এই সমস্ত কিছু। কলাকর্ষণকে কাজে লাগিয়ে মনোক্লোনাল অ্যান্টিবডি, উপক্ষার, এগুলো তোমাদের এতগুলো এক্সাম্পল যদি এখন বলি তোমাদের বোর ফিল হবে, তো পরে পরে এগুলো তোমাদের বলে দিচ্ছি লাস্টে, পড়ানোর লাস্টে। তাহলে আগে দেখে নাও যে অ্যাকচুয়াল প্রসেস গুলো। এবার আমরা একদম অ্যাকচুয়াল জায়গায় ফিল্ডে প্রবেশ করলাম। এতক্ষণ ছিল কি চ্যাপ্টারের বেসিক জিনিস, এইবার ফিল্ডে প্রবেশ করছি। আর এইখান থেকে কিন্তু কাউকে আর মানে ঠিকঠাক করে খুব মোটিভেট দিয়ে শুনতে হবে আর ঠিকঠাক ভাবে নোট করবে এইবার থেকে। আধুনিক জৈব প্রযুক্তির উদাহরণ সমূহ, মানে কোন কোন পদ্ধতি আমরা জৈব প্রযুক্তির ক্ষেত্রে ইউজ করছি। তো আমাদের মেইনলি, আমি যদি এখানে লিখে দিই, এখানে লিখে দিই যে আমরা কি পড়বো, তোমাদের সিলেবাসে আছে, এখান থেকে প্রত্যেকে লিখবে, তোমাদের সিলেবাসে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কি কি ভাগ আমাদের পড়তে হবে? এর মধ্যে 5টা জিনিস আমাদের পড়তে হবে। একটা হচ্ছে জেনেটিক ফিউশন, নেক্সট হচ্ছে প্রোটোপ্লাস্ট ফিউশন, তারপরে হবে জিন অ্যাম্প্লিফিকেশন। এই প্রত্যেকটা প্রসেস আজকে আমরা করব। জিন অ্যাম্প্লিফিকেশন, তারপরে যাচ্ছে হাইব্রিডোমা, আর লাস্ট ওয়ান যাচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ঠিক আছে, এই কটা জিনিস আজকের ক্লাসে আমরা টোটালি পড়বো। বোঝা গেল? তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এই 5টা জিনিস, এই 5টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা থেকে কোশ্চেন আসার মতন ইম্পর্টেন্ট জায়গা। তো এক এক করে আমরা এই জিনিসগুলো বুঝতে স্টার্ট করি। প্রথমেই আসছে জেনেটিক ফিউশন। দেখো, ফিউশন মানে হচ্ছে কিছু জুড়ে দেওয়া। কাকে জুড়বো? জিন। জেনেটিক মানে জিনকে বোঝাচ্ছে। তাহলে ডিএনএ এর যে কোনো ক্ষুদ্র অংশকে আমরা জিন বলি। তাহলে আদার্স আমরা জানি যে এক একটা জিনের এক একটা নির্দিষ্ট কাজ থাকে। আমাদের ডিএনএ এর মধ্যে, মানে ক্রোমোজোমের মধ্যে প্রচুর ডিএনএ রয়েছে আর প্রচুর ডিএনএ
অসংখ্য জিন নিয়ে তৈরি। তাহলে এই সমস্ত জিনের মানে এক একটা স্পেসিফিক জিনের এক একটা স্পেসিফিক কাজ, তাই তো? তো আমরা যদি একটা কাজ করি, দুটো জিনকে একসাথে জুড়ে দিয়ে দুটো কাজকে একসাথে করাই, তাহলে কেমন হবে? দেখো, তোমাদের ল্যাক ওপেরন নিশ্চয়ই মনে আছে, এর আগের সেমিস্টারে তোমরা পড়েছো। সবার মনে আছে ল্যাক ওপেরন? ই কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা পড়েছিলাম যে ল্যাক ওপেরন। আমি ল্যাক ওপেরনটা জাস্ট মনে করানোর জন্য একবার বলবো। ল্যাক ওপেরন কি ছিল? আচ্ছা, এখানে বর্ণালী কর্মকার একজন আছে, বা আমার নাম, ভালো, ঠিক আছে। ল্যাক ওপেরনে কি ছিল, যে বেশ কয়েকটা জিন ছিল। ওপেরন মানে কি অনেকগুলো জিনের সমষ্টি, যেখানে প্রথমে থাকে নিয়ন্ত্রক জিন, যে বাকি সমস্ত জিনের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, তারপরে থাকে প্রমোটার, তারপরে থাকে অপারেটর। মানে এখানে একদম শুরুতে কে ছিল? ইনহিবিটর জিন ছিল, বা রেগুলেটর জিন বলতে পারি। আচ্ছা, তারপরে কি ছিল? প্রমোটার জিন ছিল, তারপরে ছিল অপারেটর, তারপরে ছিল তিনটে স্ট্রাকচারাল বা সাংগঠনিক জিন, যেগুলো ছিল জেড, ওয়াই, এ। এটা ছিল ল্যাক ওপেরন। এই ল্যাক ওপেরনে আমরা কি পড়েছিলাম, যে এই যে ইনহিবিটর সে একটা এমআরএনএ তৈরি করে, এই এমআরএনএ গিয়ে একটা রিপ্রেসার প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটা অপারেটরে বাইন্ড করে থাকে। অপারেটরে বাইন্ড করে থাকে কখন? যখন সুইচ অফ থাকে। এই অপারেটরে বাইন্ড করে থাকলে এই প্রোমোটার অঞ্চলে যে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, কি জন্য? আরএনএ পলিমারেজ কি করবে? এর ওপর দিয়ে এদিকে যাবে, এদিকে যাওয়ার সময় এই যে স্ট্রাকচারাল জিনগুলো রয়েছে, এই জিনের অনুযায়ী কোড করে একটা এমআরএনএ তৈরি করবে। কিন্তু যদি এই রিপ্রেসার অপারেটরে গিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে এই প্রোমোটার অঞ্চল থেকে আরএনএ পলিমারেজ সামনে যেতে পারতো না। তাহলে যখন সুইচ অন, মানে যখন ল্যাকটোজ বিপাক হবে, তখন কি হয়? ল্যাকটোজ ভেতরে এলে এই রিপ্রেসার কিন্তু আর বাইন্ড করে না। রিপ্রেসার তখন আর প্রোমোটারে বাইন্ড করে না। তখন কেমন হয়ে যায়? তখন বিষয়টা এরকম হয়ে যায়, এখানে প্রোমোটার যেমন ছিল, অপারেটর যেমন ছিল, এরকম থাকে। তো এইটা আর আসছে না, রিপ্রেসার আর ওখানে যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে? এই যে প্রোমোটার থেকে আরএনএ পলিমারেজ সামনের দিকে এগিয়ে যাবে, জেড, ওয়াই, এ, এই স্ট্রাকচারাল জিন অনুযায়ী কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে। আর এরা কি করছে? এমআরএনএ এর মধ্যে নিশ্চয়ই কিছু কোড করে দিয়েছে, জেনেটিক কোড। যে জেনেটিক কোড অনুযায়ী আবার সাইটোপ্লাজমে গিয়ে ট্রান্সলেশন হবে, মানে প্রোটিন তৈরি হবে এগুলো থেকে। এটাই তো ল্যাক ওপেরনের কাজ ছিল, মনে করিয়ে দিলাম। কিন্তু এখানে ল্যাক ওপেরনের কাজ নেই, আমরা অন্য ওপেরন নিয়ে কাজ করবো। ইকোলাইয়ের দেহে আরো দুটো ওপেরন রয়েছে, একটা নাম হচ্ছে গ্যাল ওপেরন, ঠিক আছে? ল্যাক ওপেরন যদি ল্যাকটোজ বিপাকে হেল্প করে, তাহলে গ্যাল ওপেরন কি করবে? গ্যালাক্টোজ বিপাকে হেল্প করবে, তাই না? আর এক ধরনের ওপেরন হচ্ছে বায়োটিন ওপেরন। বায়োটিন ওপেরন। ব্যাস, অয়ন বলছে আমি বুঝতে পারছি না ল্যাক ওপেরন। এখন কি আমি আগের সেমিস্টারের পুরো ল্যাক ওপেরন বোঝাবো? চলো গ্যাল ওপেরন থেকে তাহলে বোঝার চেষ্টা করো, ল্যাক ওপেরন ছেড়েই দাও। আমি ওপেরন মানে এটা বোঝাতে চাইছি যে ওপেরন তাকেই বলা হয় যেখানে অনেকগুলো জিন একসাথে থাকে, অনেকগুলো জিন মিলে একটা ওপেরন তৈরি হয়। আর ওপেরনে বাকি জিনগুলোর কাজ মেনটেন করে প্রথম একজন জিন, যাকে বলা হয় রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। তাহলে সেই রেগুলেটর জিন কি করছে? বাকিগুলোকে রেগুলেট করছে। তাহলে আমি যদি দুটো ডিফারেন্ট ওপেরনের কথা বলি, এই ওপেরনকে নিয়ন্ত্রণ করার জন্য এর একটা ইনহিবিটর রয়েছে, এই ওপেরনকে নিয়ন্ত্রণ করার জন্য এর আলাদা ইনহিবিটর রয়েছে। মানে এখানে ভালো করে দেখবে, ধর এটা গেল গ্যাল ওপেরন। গ্যাল ওপেরনের শুরুতে রয়েছে একটা রেগুলেটর জিন, এখানে আমি আর দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে রেগুলেটর জিন, যে বাকি জিনগুলোকে রেগুলেট করবে। এরপরে যাচ্ছে প্রোমোটার জিন, তারপরে অপারেটর। প্রোমোটার, অপারেটর তো থাকবেই, এই তিনটে ওপেরনের শুরুতে থাকবে, সেটা যে কোনো ওপেরন হোক না কেন। তারপরে যাচ্ছে কি? যে কয়েকটা সাংগঠনিক জিন, সেটা ভ্যারি করছে ওপেরন হিসাবে। যেমন এখানে 5, 4, 2, 3, 1, 3, 2, 1। এর ক্ষেত্রে কি? গ্যাল ওপেরনের ক্ষেত্রে 5
জিন রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে এই ব্যাকটেরিয়ার কাজ কি? ব্যাকটেরিয়ার খাদ্য গ্রহণ করে সব সময় গ্যালাক্টোজ আর গ্লুকোজ, এটাই হচ্ছে সরল শর্করা। ব্যাকটেরিয়া সবসময় সরল শর্করাকেই খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, যখন সে সবসময় গ্যালাক্টোজ খাচ্ছে, তাহলে গ্যালাক্টোজ বিপাকের উৎসেচক সবসময় তার লাগবে। তার মানে গ্যালোপেরন সবসময় সুইচ অন থাকবে, এটাই তো স্বাভাবিক। তাহলে সে সবসময় গ্যালাক্টোজ খাচ্ছে, তাহলে এর যে রেগুলেটর যে এমআরএনএ তৈরি করে রিপ্রেসার প্রোটিন তৈরি করেছিল, এই রিপ্রেসার যাবে না এখানে, অপারেটরে বাইন্ড করবে না। তাহলে কি হচ্ছে, এখানে আরএনএ পলিমারেজ আসবে। এটা কি আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ সবসময় প্রোমোটার অঞ্চলে বাইন্ড করে। এই প্রোমোটার থেকে কি করবে, অপারেটর হয়ে সাংগঠনিক যে জিনগুলো রয়েছে এদের ওপর দিয়ে মুভ করবে। এটা তো অ্যাকচুয়ালি একটা ডিএনএ, আমি বক্স করে দেখিয়েছি। এই যে এই পুরো জিনিসটা কি, ওপেনটা একটা ডিএনএ। তাহলে এই ডিএনএ এর মধ্যে দিয়ে যখন যাই, ট্রান্সক্রিপশন নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে। ট্রান্সক্রিপশন কিভাবে হয়, যে আরএনএ পলিমারেজ মুভ করবে ডিএনএ এর মধ্যে দিয়ে, যেখান দিয়ে মুভ করবে ডিএনএটা খুলে যায় সেইখানে। আর ডিএনএ একটা টেমপ্লেট তন্ত্রী থাকে, যে টেমপ্লেট তন্ত্রী অনুযায়ী আরএনএ তৈরি হয়। তাহলে এই যে স্ট্রাকচারাল জিন রয়েছে, এই স্ট্রাকচারাল জিন অনুযায়ী কি হবে, একটা এমআরএনএ তৈরি হয়ে গেল এখানে। এই স্ট্রাকচারাল জিন অনুযায়ী একটা এমআরএনএ তৈরি হয়ে গেল। আর এই এমআরএনএ থেকে কি তৈরি হবে পরবর্তীকালে, বিভিন্ন ধরো 5টা জিন রয়েছে, 5টা জিন অনুযায়ী এখানে 5 ধরনের প্রোটিন এখানে তৈরি হলো। যে প্রোটিনগুলো কি কাজ করবে, বিভিন্ন এনজাইম যেগুলো গ্যালাক্টোজকে বিপাক করতে হেল্প করবে। ঠিক আছে, তোমাদের সমস্ত ডাউটস আমি নেব, ঠিক আছে? তার জন্য তোমাদের প্রত্যেকে কথা বলবো আমি, একটু টাইম, 10 মিনিট টাইম দাও, প্রত্যেকের সাথে কথা হবে, ঠিক আছে? পড়ানোর মাঝে কথা বলো না। তাহলে এই যে আরএনএ পলিমারেজ যখন স্ট্রাকচারাল জিনের উপর দিয়ে যাবে, সে একটা এমআরএনএ তৈরি করলো। আর এই এমআরএনএ এসে সাইটোপ্লাজমে এসে উৎসেচক তৈরি করছে, সেই উৎসেচকগুলো গ্যালাক্টোজকে বিপাক করছে। এটা হচ্ছে গ্যালোপেরন। তাহলে এইভাবে এই ওপেরন চলছে, এর মতন কাজ করছে। বায়োটিন ওপেরন যদি বলি আমি, বায়োটিন ওপেরন আরো একটা ওপেরন। এক্ষেত্রেও একটা রেগুলেটর জিন রয়েছে, একটা প্রোমোটার রয়েছে, একটা অপারেটর রয়েছে, আর দুটো স্ট্রাকচারাল জিন রয়েছে, জেড আর ওয়াই, দুটো স্ট্রাকচারাল জিন। এখানে কি বায়োটিন অপারেটর মানে কি, বায়োটিন তৈরি করবে, বায়োটিন প্রোটিন উৎপাদন করে। তাহলে এখানেও কি করবে, এই যে রেগুলেটর সে বাকি জিনগুলোর কাজ মেনটেন করছে, তার ফলে এখান থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এখান থেকে বায়োটিন প্রোটিন আমরা পাচ্ছি। এবার ভেবে দেখো তো, যদি আমি বায়োটিন অপেরনটাকে আর গ্যাল অপেরনটাকে একসাথে জুড়ে দিই। আচ্ছা রোহিত, পুরোটা বোঝার চেষ্টা করো, শোনো, পুরোটা না বুঝলে আমি আরেকবার বলছি। এই দুটো অপেরনকে যদি আমি একসাথে জুড়ে দিই, লাইক ধরে নাও, আচ্ছা ধরো গ্যাল অপেরন যা ছিল, গ্যাল অপেরনে কি ছিল, রেগুলেটর, প্রোমোটার, অপারেটর, আর ছিল 5 4 3 2 1, এই 5টা সাংগঠনিক জিন ছিল। তার সাথে আমি কি করলাম, এর এই জায়গা থেকে কেটে দিলাম, এই জায়গা থেকে কেটে এনে জিনটাকে আমি জুড়ে দিলাম কার সাথে, গ্যালোপেরনের সাথে জুড়ে দিলাম। জুড়ে দিলে কি হলো, দেখো একে যে মেনটেন করছিল, নিয়ন্ত্রণ করছিল, সে কিন্তু আর নেই। এবার পুরোটা একটা সাংগঠনিক জিন হয়ে গেছে, মানে এইখান থেকে এই পর্যন্ত একটা সাংগঠনিক বা স্ট্রাকচারাল জিন হয়ে গেছে। তার মানে একে একজনই মেনটেন করবে, কে করবে, এই গ্যালোপেরনের রেগুলেটর। তাহলে এবার গ্যালোপেরনের রেগুলেটর যদি একে মেনটেন করে, সব সময় গ্যালাক্টোজ বিপাক হচ্ছে, সব সময় গ্যালোপেরন সুইচ অন। তাহলে সব সময় যদি গ্যালোপেরন সুইচ অন থাকে, এখান থেকে যে এমআরএনএ তৈরি হবে, সেখান থেকে যে প্রোটিন গুলো তৈরি হবে, তার সাথে সাথে বায়োটিন প্রোটিনও তৈরি হবে, তাই না? তাহলে এক কাজে আমার দু কাজ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছিল কি, ব্যাকটেরিয়া সবসময় গ্যালাক্টোজ খাচ্ছে, গ্যালাক্টোজ বিপাকের জন্য গ্যালোপেরন সবসময় সুইচ অন রয়েছে, এক কথাই যদি বলি। তারপরে বায়োটিন অপেরন কি, যখন বায়োটিন প্রোটিনের দরকার পড়তো ব্যাকটেরিয়া, তখন বায়োটিন তৈরি করতো, নয়তো করতো না। তাহলে যখন তখন সুইচ অন, যখন তখন সুইচ অন। তাহলে আমি পুরোটাকে যদি একসাথে গ্যালোপেরনের সাথে জুড়ে দিই বায়োটিনের জিনটাকে, তাহলে এরা কি করছে, একসাথে পুরোটা সবসময় সুইচ অন থাকছে, সবসময় আমি বায়োটিন পাচ্ছি। আমার লাভ, কেন করলাম এটা, কেন আমি জুড়ে দিলাম, কেন বায়োটিন, আমার কি দরকার? বায়োটিনের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। বায়োটিন প্রোটিন তোমরা নাম শুনেছো, বায়োটিন শ্যাম্পু নাম শুনেছো নিশ্চয়ই। স্কিন ট্রিটমেন্ট বলো, বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট বলো, বা মেডিকেল পারপাসে অনেক ক্ষেত্রে কিন্তু ভিটামিন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বায়োটিন প্রোটিন আমাদের খুব কাজে লাগে। ইকোনমিক্যালি অনেক ইম্পর্টেন্স রয়েছে এই বায়োটিন প্রোটিনের।
তো আমরা যদি এই বায়োটিন প্রোটিন ব্যাকটেরিয়া থেকে উৎপাদন করতে পারি বেশি পরিমাণে, সমাজের কল্যাণ সাধন হবে। আর সেটা উৎপাদন করতে গেলে আমরা কি করেছি, জিন ফিউশন ঘটিয়েছি, একটা জিনের সাথে অন্য জিনের ফিউশন ঘটিয়ে দিয়েছি, যার জন্য আমি সব সময় বায়োটিন প্রোটিন উৎপাদন করতে পারছি এবং সেখান থেকে স্টোর করে আমি বাজারে দ্রব্যমূল্যে বিক্রি করতে পারছি। তো এই কারণে আমরা করলাম জেনেটিক ফিউশন। বোঝা গেল? তাহলে জিন ফিউশন জিনিসটা কি, দুটো ওপেরনকে জুড়ে দিয়েছি, ঠিক আছে? কার কি প্রবলেম আছে? গ্যাল আর বায়োটিন ওপেরন দুটো একসঙ্গে হয় কি? হ্যাঁ, দুটো যখন ওর স্ট্রাকচারাল জিনকে এখানে নিয়ে চলে এলাম, এবার এই সমস্ত স্ট্রাকচারাল জিনকে মেনটেন করবে শুধুমাত্র এই রেগুলেটর। আর গ্যাল ওপেরন যেহেতু সবসময় ব্যাকটেরিয়া গ্যালাক্টোজ খাচ্ছে, এর রিপ্রেসার কি করবে, সবসময় এটাকে সুইচ অন রাখবে, ফলে এখান থেকে বায়োটিনও সবসময় তৈরি হতে থাকবে। বোঝা গেছে? বাহ, ম্যাম আমার হেয়ার ফল হচ্ছে, আমি কি করব? কি সুন্দর কোশ্চেন। দেখো, তুমি শুধু এটার ভুক্তভোগী না, এটার ভুক্তভোগী আমিও ভাবছি কি করব। তোমরা যদি আমাকে একটু টিপস দাও তাহলে খুব ভালো হয়। আমারও প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, ঠিক আছে? চলো, আচ্ছা, বলছে আর একবার বোঝান। দেখো, তোমাদের এখানে একটা জিনিস বলি, তোমাদের এখানে জিন ফিউশন বোঝার দরকার। তোমাদের যদি ল্যাপ ওপেরনের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে বেশি মাথা ঘামাতে যেও না। এইটুকু জেনে রাখো যে একটা ওপেরনকে মেনটেন করে তার রেগুলেটর। এটা একটা ওপেরন, তাকে রেগুলেট করছে, এটার একটা ওপেরন, একে রেগুলেট করছে। এবার সব সময় গ্যাল ওপেরন সুইচ অন থাকে, মানে এখান থেকে উৎপাদিত প্রোটিন গুলো সবসময় তৈরি হতে থাকে। কিন্তু বায়োটিন ওপেরন সবসময় সুইচ অন থাকে না। তাহলে আমি কি করব, এর যে স্ট্রাকচারাল জিন যেখান থেকে অ্যাকচুয়াল প্রোটিনটা পাওয়া যায়, সেই জিনটাকে কেটে এনে যদি আমি এর সাথে জুড়ে দিই, তাহলে এই রেগুলেটর তো সবসময় একটা সুইচ অন করে রেখেছে, মানে এখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে বায়োটিনের জিনটাকেও আমি এখানে এনে রেখে দিয়েছি, মানে এই জিন থেকে বায়োটিনও সবসময় তৈরি হয়। এই জন্য আমরা দুটো জিনকে ফিউজ করে দিয়েছি। এইটুকু কনসেপ্ট মাথায় রাখো। আমি কোনো হেয়ার কেয়ার করি না বাবা, কোনো হেয়ার কেয়ার আমি করি না। চলো, এটা গেল জিন ফিউশন, বোঝা গেছে? এটা গেল জিন ফিউশন, যেখানে আমরা দুটো জিনকে জুড়ে দিয়েছি। তাহলে আমি কি লিখবো, যে দুটি ভিন্ন জিনের সংযুক্তি, এটাকেই বলছি জিন ফিউশন। একটা তেলের রেসিপি জানি, আচ্ছা বলে ফেলো তেলের রেসিপি, দেখি তোমাদের তেলের রেসিপিটা আমার কাজ লাগে নাকি, কাজে লাগে নাকি। যদি আরো চুল উঠে যায় তাহলে কিন্তু তোমার নাম গেস করে দেবো আমি তাহলে। আচ্ছা, অ্যালস গুডনেস, বাপরে কত কত কিছু। আচ্ছা, যাই হোক, চলো, ঠিক আছে, আমি লাস্টে তোমাদের থেকে এই সমস্ত সাজেশন গুলো নেবো যে কিভাবে আমার হেয়ার ফল কমাবো। এখন তোমাদের বায়োটেকনোলজি তোমরা করে নাও। আচ্ছা আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে, প্রোটোপ্লাস্ট হবে, ঠিক আছে, এখানে প্রোটোপ্লাস্ট ফিউশন। কমেন্ট দেখে আমি হাসবো না পড়াবো তাই ভাবছি। চলো, আচ্ছা, প্রোটোপ্লাস্ট ফিউশন মানে কি? প্রোটোপ্লাজম কাকে বলি আমরা? এই একটা সেল, সেই সেলের মধ্যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই দুটোকে একত্রে আমরা বলি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাস্ট ফিউশন বলতে আর কি বোঝাবে? কিছুই না, দুটো সেলের প্রোটোপ্লাজমকে আমরা ফিউজ করে দেবো। কেন করবো? এতে কাজ নেই, করবো, অনেক কাজে আসবে। দেখো, এই আর একটা কোষ, এর মধ্যেও কি রয়েছে, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস মানে প্রোটোপ্লাজম রয়েছে। তো আমরা কি করলাম, এই দুটোকে একটা কালচার মিডিয়ামে বা কোনো কর্ষণ মাধ্যমে ল্যাবে যদি এই দুটো কোষকে একসাথে রেখে দিই, এরা ফিউজ করে যাবে। ফিউজ করলে কি হবে, এদের যে জেনেটিক মেটেরিয়াল, এই দুটো নিউক্লিয়াস যদি ফিউজ করে, এদের জেনেটিক মেটেরিয়ালও ফিউজ হয়ে যাবে, তাই না? জেনেটিক বস্তুগুলোও কি হয়ে যাবে, মিশ্রিত হবে। ফলে কি হচ্ছে, কেন করবো এটা? এটা আমরা এক্ষেত্রে করতে পারি, ধরো দুটো মানে একই প্রজাতি হতে হবে, কিন্তু একই প্রজাতির দুটো ভিন্ন জীব, একই প্রজাতির দুটো ভিন্ন জীব। এবার আমি চাই যে ওর মধ্যে থাকা বৈশিষ্ট্যটাও নতুন অপত্যের মধ্যে আসুক এবং এর মধ্যে থাকা বৈশিষ্ট্যটাও অপত্যের মধ্যে আসুক। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো দুটো প্ল্যান্টস রয়েছে, এই প্ল্যান্টসটা বেশ লম্বা, খুব ভালো গ্রোথ, কিন্তু এর
এই গাছটার গ্রোথ খুব একটা ভালো নয়। ঠিক আছে, আর একটা জিনিস কি, এর মধ্যে প্রচুর ফলন হয়েছে, এই গাছের ফলন আবার খুব ভালো, কিন্তু এই গাছটা লম্বা হলেও ফলন খুব কম। তাহলে আমি যদি চাই যে আমি চাই এমন একটা নতুন উদ্ভিদ তৈরি হোক এদের থেকে, যে হাইটেও লম্বা হবে এবং তাদের ফলনও বৃদ্ধি পাবে, তাহলে আমরা কি করতে পারি? দেখো, এই দুটো কোষ যদি আমরা প্রোটোপ্লাস্ট ফিউশন ঘটিয়ে দিই, তাহলে এদের জেনেটিক ক্যারেক্টার গুলো মিলে যাবে। জেনেটিক ক্যারেক্টার যখন মিলে যাবে, টল আর শর্ট এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে ডমিন্যান্ট কে? ডমিন্যান্ট হচ্ছে টল। তাহলে অবশ্যই নতুন অপত্যের মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। আবার কম ফলন এবং বেশি ফলন, প্রকট কে? বেশি ফলন যার। তাহলে এক্ষেত্রে এদের দুটো কোষ নিয়ে যদি আমি নতুন অপত্য তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে কি নতুন যে উদ্ভিদটা তার হাইটও ভালো হবে, আর তার হাইটও ভালো হচ্ছে, আবার উচ্চ ফলনশীল হচ্ছে। ঠিক আছে, উচ্চ ফলনশীল হচ্ছে। তাহলে এই জন্য আমরা প্রোটোপ্লাস্ট ফিউশন ঘটাতে পারি। বোঝা গেল? কি বলছে? বড় কোশ্চেন কি করে লিখবো বলে দেবো? বড় কোশ্চেন কি করে লিখবে? তাহলে এটা হচ্ছে লম্বা এবং এটা হচ্ছে উচ্চ ফলনশীল। তাহলে এই দুটো বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমি লম্বা এবং উচ্চ ফলনশীল প্লান্ট পেলাম। ঠিক আছে, তাহলে এটা কিসের জন্য পেলাম? প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে পেলাম। তাহলে এটা এই কারণে আমি প্রোটোপ্লাস্ট ফিউশন ঘটাতে পারি। নেক্সট হচ্ছে জিন অ্যাম্প্লিফিকেশন। নেক্সট প্রসেস, এই জিন অ্যাম্প্লিফিকেশন করিয়ে তোমাদের একটু অনেক হাত নড়ছে, একটু দেখবো। চলো, আচ্ছা ক্রোমোজোম নাম্বার সেম থাকবে কিনা দেখো। ধরো আমি হ্যাপ্লয়েড যদি নিয়ে নিই, দুটো হ্যাপ্লয়েড নিয়ে নিই, তাহলে এই দুটো মিশে একটা নতুন জাইগোট টাইপের তৈরি হবে, ইউজ হয়ে যাবে, তাই না? জেনেটিক ফিউশন ডিটেলস করতে হবে কিনা? আচ্ছা, আমি আজকে পড়ানোর শেষে সমস্ত এই যেটুকু পড়ালাম, দেখো তোমাদের আজকে প্রথম ক্লাসগুলো তোমরা হয়তো অহেতুক কোশ্চেন করে যাচ্ছ, প্রত্যেকটা জিনিসের একটা পরপর স্টেপ বাই স্টেপ করতে হয়। তোমাদের যেটা পড়াচ্ছি আমি, একদম ক্লাসের এন্ডে আমি বলে দেবো যে আজকের পার্ট থেকে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, কত মার্কসের কোশ্চেন হতে পারে, আমি নোট করিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। ঠিক আছে, দেখো জিন অ্যাম্প্লিফিকেশন। জিন অ্যাম্প্লিফিকেশন বলতে কি বোঝায়? যে জিনের প্রচুর কপি তৈরি করা, জিনের প্রচুর ক্লোন তৈরি করা, এটা কি বলা হয়? জিন অ্যাম্প্লিফিকেশন। ক্লোন কথার অর্থ কি? ক্লোন কথার অর্থ মানে কপি, কপি করছি আমরা জিনকে। কি কিভাবে কপি করতে পারি? আর জিনকে কপি করব কেন? বিভিন্ন কাজে লাগে জিন অ্যাম্প্লিফিকেশন আমাদের। এবার দেখো ন্যাচারালি যদি দেখি, ন্যাচারালিও অনেক সময় জিন অ্যাম্প্লিফিকেশন ঘটে যায়, আবার কৃত্রিম ভাবেও কিছু জিন অ্যাম্প্লিফিকেশন ঘটে। ন্যাচারালি কিভাবে ঘটে জিন অ্যাম্প্লিফিকেশন? দেখো আমি যদি বলি জিন অ্যাম্প্লিফিকেশন দুভাবে ঘটে, একটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক উপায়ে ঘটে, আর একটা ঘটবে কৃত্রিম উপায়ে। প্রাকৃতিক উপায়ে কখন কখন জিন অ্যাম্প্লিফিকেশন ঘটে, মানে সেম জিনের কপি তৈরি হয়, কখন হয়? আচ্ছা, কখন হবে প্রাকৃতিক উপায়ে জিন অ্যাম্প্লিফিকেশন? মনে আছে মিউটেশন? মিউটেশন মনে আছে? দেখো তোমাদের জেনেটিক্স কি কি কাজে লাগছে, আগের সেমিস্টারে যারা জেনেটিক্স মন দিয়ে পড়োনি তাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, জেনেটিক্স তো একদম ঠিকঠাক রাখতে হবে, জেনেটিক্স ঠিক না থাকলে কিন্তু অনেক কিছুই ধোঁয়াশা লাগবে। মিউটেশন পড়েছিলাম আমরা অভিব্যক্তিতে, ডিলিশন, ডুপ্লিকেশন, আই থিঙ্ক মনে পড়ছে। ডুপ্লিকেশনে কি হয়েছিল? সেম জিনের দুটো কপি, যে ওদের মধ্যে ক্রসিং ওভার হয়েছে, ক্রসিং ওভার হয়ে একই জিনের মানে একই ক্রোমোজোমের জিন আবার অন্য ক্রোমোজোমে চলে গেছে, যার ফলে ওই ক্রোমোজোমে একই জিন দুটো হয়ে গেছে, এটাও এক প্রকার জিন অ্যাম্প্লিফিকেশন। তাহলে মিউটেশনের মধ্যে থাকা ডুপ্লিকেশন, এই যে প্রসেসটা, এই ডুপ্লিকেশন পদ্ধতিতে কি হচ্ছে না জিন অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। আর কি হতে পারে বলো? অ্যানিউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রেও হতে পারে জিন অ্যাম্প্লিফিকেশন।
মানে ধরো অ্যানিউক্লয়েডের কি ট্রাইজোমি আমরা পড়েছিলাম না, 12+1। ট্রাইজোমি মানে কি, যে পুরো ক্রোমোসোম সেটটা রয়েছে তার মধ্যে কোনো একটা জোড়া 3টে হয়ে গেছে। 2টো ক্রোমোসোম থাকার কথা ছিল, 3টে ক্রোমোসোম হয়ে গেছে। তাহলে এই 2টো ক্রোমোসোমে যা যা জিন ছিল আর একটা এক্সট্রা ক্রোমোসোম এসছে, তার মধ্যে তো ওই সেম জিনগুলোই রয়েছে। এখানেও তাহলে জিনের সেম সেম কপি তৈরি হয়েছে, তার মানে জিন অ্যামপ্লিফিকেশন ঘটেছে। তাহলে অ্যানিউপ্লয়েডের ক্ষেত্রে, পলিপ্লয়েডি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক উপায়ে কি হয়ে যাচ্ছে, জিন অ্যামপ্লিফিকেশন হয়ে যাচ্ছে। এবার বলি কৃত্রিম উপায়ে আমরা কিভাবে জিন অ্যামপ্লিফিকেশন ঘটাবো। কৃত্রিম উপায়ে পিসিআর টেকনিক রয়েছে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন এই টেকনিকটাও আমরা পড়বো, নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। হ্যাঁ, ডাউন সিনড্রোমই তো মনে পড়েছে, রোহিত বলছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ট্রাইজোমি হয়, তাহলে ওখানেও আমরা কি হচ্ছে, এক্সট্রা জিন, সেম জিনের কপি তৈরি হয়ে যাচ্ছে। আর কৃত্রিম উপায়ে আমরা পিসিআর টেকনিক করতে পারি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেটার মাধ্যমে আমরা কৃত্রিমভাবে ল্যাবে একই ডিএনএ এর প্রচুর সেম লক্ষাধিক কপি তৈরি করতে পারবো, ঠিক আছে। ম্যাম গ্যাল আর বায়োটিনটা শুধু নিতে হবে? হ্যাঁ, ওই দুটো অপারেন্টকে নিতে হবে শুধুমাত্র। আচ্ছা, এটা জাস্ট তোমাদের জিন ফিউশনের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, অনেক এক্সাম্পল আছে জিন ফিউশনের। আমরা অনেক জিন এক্সট্রা ঘটিয়ে হলে, স্ট্রবেরির একটা এক্সাম্পল রয়েছে, সেখানেও আমরা একটা জিনের উপস্থিতি ঘটিয়ে ওখানে ওই বরফজনিত যে ক্ষয়, পাতার ক্ষয়, সেটাকেও মেনটেন করতে পারি। জিন ফিউশনের অনেক এক্সাম্পল রয়েছে, তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়েছি, গ্যালোপেরন এবং বায়োটিন, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের জিন অ্যামপ্লিফিকেশন। জিন অ্যামপ্লিফিকেশন এই কারণেই করা হয়, আমরা যদি সেম জিনের বৈশিষ্ট্য যদি পেতে চাই, বা সেম জিন অ্যামপ্লিফাই করতে হবে প্রচুর পরিমাণে, কারণ এর পরবর্তীকালে আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখছি, ধরো আমি সেম জিনটা অন্য কোনো ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাবো, ধরে নাও ইনসুলিন তৈরি করবো। ইনসুলিন কিভাবে তৈরি করবো, যার মধ্যে ইনসুলিন তৈরি হয় তার মধ্যে থেকে নিয়ে আরেকজন মানুষকে? না, এভাবে তো হবে না বাবা। ধরে নাও তোমার মধ্যে ইনসুলিন তৈরি হচ্ছে, ঠিকঠাক তুমি সুস্থ মানুষ, তাহলে তোমার মধ্যে সেই জিনটা রয়েছে, ইনসুলিনের জিনটা, সেই জিনটাকে বার করে এনে, ওই একটা জিন দিয়ে আমার কাজ নেই, ওই জিনটাকে অনেক কপি তৈরি করতে হবে। মানে জিন অ্যামপ্লিফিকেশন প্রত্যেকটা ক্ষেত্রে খুব দরকার। অ্যামপ্লিফাই করতে হবে, কার মাধ্যমে অ্যামপ্লিফাই করব? আমি ওই জিনটাকে কোনো ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেবো, ব্যাকটেরিয়ার মধ্যে থাকে প্লাজমিড, সে কি করবে, ওই জিনটাকে ধরে নেবে, নিয়ে প্রচুর কপি তৈরি করে ফেলবে। ব্যাকটেরিয়ার গ্রো করাবো, প্রত্যেকটা মানে জননের মাধ্যমে যে নতুন নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে, সবার মধ্যে ইনসুলিন জিন চলে যাবে, যাওয়ার পর সেটাও অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে জিন অ্যামপ্লিফিকেশন বোঝা গেল। আর দুটো টেকনিক রয়েছে, হাইব্রিডোমা আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আচ্ছা, খুব ভালো লাগছে ক্লাসটা। তোমাদের হাত নেব, দেখি একটু হাতে তোমাদের সাথে একটু কথা বলা যাক। আচ্ছা, স্বস্তিক আছে, স্বস্তিক কি বলছে দেখি। হ্যালো স্বস্তিক, শোনা যাচ্ছে? ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম ক্লাসটা খুবই ভালো হচ্ছে। আচ্ছা, বোঝা যাচ্ছে তো ক্লাস ঠিকঠাক? হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। একটা জায়গায় ডাউট আছে, দাঁড়ান আমার দেখে রাখা হয়নি। এক সেকেন্ড দাঁড়া। ওই আচ্ছা, পিটেন না কি মানে একটা বলছিলেন না, পিটেন না কি একটা টার্ম বললেন? তোমাদের যা যা কনফিউশন আছে, পেটেন্ট এর পরে আমরা তোমাদের বড় নোট আছে সেটা পড়াবো, পেটেন্ট পাইরেসি, তখন কিন্তু ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা পেটেন্ট হচ্ছে সরকারি একটা ছাড়পত্র, যেটার মাধ্যমে আমরা ওই যে জিনিসটাকে নিয়ে আমরা টেকনোলজি করছি, সেই বায়োটিক কম্পোনেন্টটাকে আমরা ইজিলি ইউজ করতে পারি, সেটার জন্য সরকার আমাদের একটা ছাড়পত্র দিচ্ছে, এটাই হচ্ছে পেটেন্ট। আগের সেমে ম্যাম একটা লাইভ করায়নি, এবারে সবগুলো লাইভ অ্যাটেন্ড করি। একদম লাইভ অ্যাটেন্ড করবে, আর ভালোভাবে ক্লাসটা করো, মন দিয়ে প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক ভাবে করলে ভালোই হবে। কোথা থেকে না, তুমি, যাই কোথায় আমি বাড়ি? আমি পশ্চিম মেদিনীপুরে, ওই গনগনি গড়বে তার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আচ্ছা, এরপর দেখি শুভম, শুভম দে। হ্যালো শুভম, শোনা যাচ্ছে শুভম? হ্যাঁ ম্যাম। ম্যাম বলছি যে ওই আগে যেটা করালেন জিন ফিউশনে, হ্যাঁ, সেই ল্যাক ওপেরনের জায়গাটাই বলছি একই কি রেগুলেটর থাকবে প্রতিটা জিনে, গ্যাল ওপেরন আর বায়োটিক ওপেরনে? যে কোনো ওপেরন হোক, সেই জিনটাকে মেনটেন করার জন্য একটা ওপেরন থাকে, রেগুলেটর থাকে। সেই রেগুলেটর কি করে, একটা রিপ্লেসমেন্ট প্রোটিন তৈরি করে, যে সুইচ অন সুইচ অফ করবে সেটাকে মেনটেন করছে, মানে অপারেটরের জায়গাটাকে মেনটেন করে, ঠিক আছে। আর ম্যাম আপনি যে জিন অ্যামপ্লিফিকেশনটা বললেন, হুম, জিনের ক্লোন তৈরি করবে,
প্রাকৃতিক ক্লোন প্রাকৃতিক ভাবে যে তৈরি হবে সেটা ওই যে কি বলে ওটাকে, হ্যাঁ, প্রাকৃতিক ভাবে তৈরি হয়। সেটা কি ম্যাম হচ্ছে কোনো পদ্ধতি আছে? প্রাকৃতিক ভাবে তৈরি হওয়ার তো কোনো পদ্ধতি নেই। প্রাকৃতিক ভাবে যে মিউটেশন আমরা পড়েছি এর আগে, মিউটেশন পড়েছি, অ্যানিপ্লয়েডি পলিপ্লয়েডি, এগুলো ক্রসিং ওভার হতে গিয়ে, গ্যামেট ফর্মেশনের সময় ক্রসিং ওভার হতে গিয়ে বায়োলজিক্যাল হয়ে যায়। এর ফলে তো আমাদের যে লাভ হচ্ছে তার ক্ষতিও হচ্ছে, তাই না? বিভিন্ন রোগ হচ্ছে, যেমন দেখো বিভিন্ন ডাউন সিনড্রোম হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। সামিমা, সামিমা ইয়েস। হ্যালো সামিমা, শোনা যাচ্ছে সামিমা? হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? কোথায়? বোঝা যাচ্ছে না ঠিকঠাক তোমার সাউন্ড। তোমার সাউন্ডটা খুব লো, শোনা যাচ্ছে না ঠিকঠাক। ক্লাসটা দেখো মন। চলো, থ্যাংক ইউ। আচ্ছা, ঋষভ, ঋষভ দত্ত, ঋষভ শোনা যাচ্ছে? ঋষভের কোনো কানেকশন প্রবলেম হয়েছে। বিশ্বজিৎ সাহা, হ্যালো। ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ম্যাডাম বলছিলাম যে প্রথমে যে তুমি সেগুলো পড়ালে যে ব্যাপ্তির পরিপ্রেক্ষিতে যে ভাগগুলো, হুম, তো ওখানে হচ্ছে তুমি কালো মানে ধূসর অব্দি পড়ালে, তারপরে যে ভায়োলেট ব্রাউন হলুদ এগুলো কি দেখতে হবে? এগুলো দেখো তোমাদের বইতে তো অনেকগুলোই রয়েছে, ওখান থেকে কোয়েশ্চেন যে খুব বেশি হয় তা নয়। মানে কোয়েশ্চেন আসার চান্সই নেই বলতে পারো, আসলেও 2 নম্বরের মার্কস, 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের ওই প্রথম 4টে থেকেই আসতে পারে। বাকিগুলো একবার জাস্ট একবার দেখে নেবো যে কোন জায়গার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, বাস। ওখানে খুব একটা ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন নেই। আর ওই যে মানে যে বৃত্তিটা মানে বৃক্ষটা যে বললে, তো ওই চারটা যে আমাদেরকে মুখস্থ রাখতে হবে? না না, ওটাও ওটাও দরকার নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। মেঘা পড়ে, মেঘার সাথে একটু কথা বলা যাক। মেঘাকে অনেকদিন ধরে আমি নোটিস করছি, সমস্ত ক্লাস অ্যাটেন্ড করে। মেঘা পড়লো। হ্যালো হ্যালো মেঘা। ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ম্যাম, শুভ বিজয়, আমার প্রণাম নেবেন। একদম, শুভ বিজয়া সকলকে। ম্যাম, আপনার পুজো কেমন কাটলো? পুজো তো খুব ভালো কেটেছে, পুজো ভীষণ ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে পুজো? পুজো তো ভালোই কেটেছে। পরীক্ষা ম্যাম ভালোই হয়েছে। ক্লাস কেমন হয়েছে? ক্লাস কেমন লাগছে? ক্লাস ক্লাস তো খুবই ভালো লাগছে। বায়োলজি ক্লাস আমি অ্যাটেম্প করেছিলাম সবগুলোই, থার্ড সেমিস্টারের জন্য। আচ্ছা, আরে, ঠিক আছে, এখনো দেখতে থাকো পরপর। হ্যাঁ। পুরো আগুন গাছে পুরনো ছিলেন। চলো, হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা, আর কটা হাত নেবো? সবাই তো হাত নাড়িয়ে যাচ্ছে। রূপম সাউ, হ্যালো রূপম, শোনা যাচ্ছে রূপম? Yes, ma'am. হ্যাঁ, বলো, কোনো ম্যাম, ডাউট? না ডাউট বলতে আজকে 5টা 25 পড়াবেন তো শুধু? কতটা পড়াবো? হুম। দেখি পুরো চ্যাপ্টারটাই শেষ করে দিই আজকে নাকি? না, একটা জায়গা যাওয়ার ছিল তাই বলছি। আচ্ছা ঠিক আছে, আর দুটো টপিক আছে, হাইব্রিডোমা আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই দুটো। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা বাকি ক্লাসটা কমপ্লিট করি। আবার শেষে তোমাদের হাত নিচ্ছি, শেষে তোমাদের কথাগুলো শুনছি, কি কি ডাউটস থাকবে একদম শেষে বলে দিচ্ছি তোমাদের। তো চলো, বাকি যে দুটো টপিক আমাদের বাকি আছে আজকের, হাইব্রিডোমা সৃষ্টি আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। কোশ্চেন কেমন হবে সব বলে দেবো, সব কোশ্চেন বলে দেবো। আচ্ছা, হাইব্রিডোমা জিনিসটা কি একবার দেখে নাও। হাইব্রিড কথার অর্থ কি? হাইব্রিড আমরা
ইউজ করি কখন? যখন সংকরায়ন হয়, মানে দুটো জিনিসের ফিউশন হয়। দেখো সবই তো ফিউশন হচ্ছে, তাহলে হাইব্রিডোমার ক্ষেত্রে কি এক্সট্রা হচ্ছে? হাইব্রিডোমার ক্ষেত্রে স্পেশাল যে জিনিসটা স্পেশাল হচ্ছে দুটো ডিফারেন্ট টাইপের সেল নেওয়া হবে। একটা হচ্ছে লিম্ফোসাইট সেল, লিম্ফোসাইট সেল, এখানে আমি বি লিম্ফোসাইট নিলাম। দেখো তোমাদের এই জায়গাটা একটু বলে দিই, কারণ তোমাদের এখনো হিউম্যান হেলথটা হয়নি। এর আগের ইউনিটের যে চ্যাপ্টারটা, যেটা তোমাদের পরদিন হয়তো সৌম্য প্রফেসর শুরু করবেন, তো হিউম্যান হেলথে পড়লে তোমরা বুঝতে পারবে যে আমাদের যে ইমিউনিটি বা অনাক্রম্য তন্ত্র যখন তোমরা পড়বে, সেখানে দেখবে যে যে কোনো রোগ হোক না কেন, আমাদের রোগের বিরুদ্ধে বা যে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে, রোগ ঘটায় কারা? অ্যান্টিজেন। এই কনসেপ্টটা একটু শুনে নাও। রোগ ঘটাই হচ্ছে অ্যান্টিজেন, সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, বাইরের যে কোনো বিজাতীয় বস্তু হোক, সেটা যদি আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ক্ষতি করে, তাহলে সেটাকে আমরা বলি অ্যান্টিজেন। আর এরকম বহিরাগত অ্যান্টিজেন যখন আমাদের বডিতে প্রবেশ করে রোগ ঘটাচ্ছে, তখন আমাদের বডিতে বসে থাকবে না। বিদেশ থেকে কোনো শত্রু যদি আক্রমণ করে, দেশেরও তো সৈন্য রয়েছে, তাহলে আমাদের বডিতেও কিন্তু অনেক ইমিউন সিস্টেম রয়েছে যারা কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে তারা অ্যান্টিবডি তৈরি করে, আর সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে রোগটাকে কমিয়ে দেয়। তো এরকমই একটা ইমিউন সিস্টেমের পার্ট হচ্ছে বি লিম্ফোসাইট। আমাদের লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা তোমরা জানো, আর শ্বেত রক্তকণিকাকে আমাদের বডি সোলজার বলা হয়, যে তারা কিন্তু যে কোনো রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, মেসেজ করতে পারছো না? তাহলে মেসেজ গুলো আসছে কি করে? মেসেজ আসছে তো, যাই হোক। তাহলে লিম্ফোসাইট দু প্রকারের রয়েছে, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। এর মধ্যে যদি আমরা দেখি, বি লিম্ফোসাইট প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। তোমরা ওই চ্যাপ্টার যখন পড়বে, বি লিম্ফোসাইটের ভাগ পড়বে, যে কি কি ভাগ রয়েছে। প্লাজমা সেল রয়েছে বি লিম্ফোসাইটের, আর একটা হচ্ছে মেমোরি বি সেল রয়েছে। তো এর মধ্যে যে বি লিম্ফোসাইটের প্লাজমা সেল রয়েছে, সে কি করে? বি লিম্ফোসাইট সেলটা প্রায় 1 সেকেন্ডে 2000 অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। অ্যান্টিবডি তৈরি করে। তাহলে ভাবো কত অ্যান্টিবডি তৈরি করে। এবার ভেবে দেখো যে শ্বেত রক্তকণিকা, এ বেচারা বাঁচে কতদিন? খুব কম সময় বাঁচে, বেশি দিন কিন্তু বাঁচতে পারে না। তাহলে আমি যদি বেশি পরিমাণে অ্যান্টিবডি প্রোডাকশন করতে চাই, তাহলে আমার কিন্তু এই বি লিম্ফোসাইটকে অনেকদিন বাঁচিয়ে রাখতে হবে, দ্রুত বিভাজনে সক্ষম করতে হবে। সেটা করতে গেলে আমি এর সাথে এমন একটা সেলের সংকরায়ন ঘটাবো যার বিভাজন ক্ষমতা খুব বেশি। কার বিভাজন ক্ষমতা বেশি? ক্যান্সার সেল। এই ক্যান্সার কোষকে আমরা কি বলবো? মায়োলেমা কোষ। ক্যান্সার কোষকে আমরা কি বলছি? মায়োলেমা, না সরি, মায়োলেমা, মায়োলোমা কোষ। আগে ভালো করে শুনবেন, মায়োলেমা কোষ। এই মায়োলেমা কোষের বৈশিষ্ট্য কি? এই ধরো একটা মায়োলেমা কোষ, এর বৈশিষ্ট্য কি? এ হচ্ছে বহুদিন বেঁচে থাকে, বহুদিন বেঁচে থাকে। আর কি? এ দ্রুত বিভাজনে সক্ষম, দ্রুত বিভাজনে সক্ষম। ঠিক আছে। আর এদিকে এ কি করছে? প্রচুর অ্যান্টিবডি তৈরি করতে পারে, কিন্তু বেশি দিন বাঁচতে পারে না। তো আমি যদি এই দুটো সেলের ফিউশন ঘটিয়ে দিই, এই দুটো সেলের যদি ফিউশন ঘটিয়ে দিই, নতুন যে সেলটা তৈরি হবে সেই সেলটাকে আমরা কি বলবো? হাইব্রিডোমা। এই সেলটাকে আমরা কি বলবো? হাইব্রিডোমা। তাহলে এই হাইব্রিডোমা কোষের কি কি বৈশিষ্ট্য হচ্ছে? এই হাইব্রিডোমা কোষের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রচুর অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম, প্রচুর অ্যান্টিবডি উৎপাদন করছে, সাথে বহুদিন বেঁচে থাকছে, আর কি করবে? দ্রুত বিভাজন করবে। তো এটা আমরা করব কি করে? এটা করতে গেলে আমার যে কোনো একটা অর্গানিজমের থেকে, তোমরা কিন্তু ভেবো না যে এই ক্যান্সার কোষটা আমরা মানুষের দিকে ঢুকিয়ে দেবো, না, তাহলে তো সে ক্যান্সারের মরে যাবে। এটা করা যায়? এক্ষেত্রে আমরা কি করব? ল্যাবে করব যা করার, বাইরে করব?
এই লিম্ফোসাইট সেল ধরো কোনো একটা অর্গানিজম, ধরো কোনো ইঁদুরই হোক না, সুন্দর ইঁদুর আছে, দেখো কি সুন্দর ইঁদুর। ধরো কোনো ইঁদুরের সেল মানে স্টেম সেল থেকে আমরা কি নিলাম, একটা লিম্ফোসাইট নিলাম, মানে স্টেম সেল থেকে আমরা কি নিয়েছি, লিম্ফোসাইট সেল নিয়েছি। আর ওদিকে কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তির থেকে আমরা কি নিলাম, মায়োলোমা কোষ, মায়োলোমা সেল নিলাম। এই দুটো সেলকে আমরা কি করব, একটা পুষ্টি মাধ্যম, এই পুষ্টি মাধ্যমটার নাম কিন্তু এক্সামে আসে, এর মধ্যে থাকা একটা কালচার মিডিয়াম, যার মধ্যে আর কি এই সেলটা ফিউজ হবে, গ্রো করবে। তো এই কালচার মিডিয়ামটার নাম হচ্ছে হ্যাট মিডিয়াম, ফুল ফর্মও কিন্তু পরীক্ষায় আসে, হ্যাট মিডিয়াম। এই কলাকর্ষণ মাধ্যমটার নাম হচ্ছে হাইপোজ্যান্থিন, হাইপোজ্যান্থিন অ্যামিনোপটেরিন থাইমিডিন। ঠিক আছে, এই হ্যাট মিডিয়ামের নামটা কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার কোশ্চেন আসে যে হাইব্রিডোমা কাকে বলে, হাইব্রিডোমা সৃষ্টিতে কোন পুষ্টি মাধ্যম ব্যবহার করা হয়, হ্যাট মিডিয়াম ব্যবহার করা হয়, যার ফুল ফর্ম হচ্ছে হাইপোজ্যান্থিন অ্যামিনোপটেরিন থাইমিডিন। এর মধ্যে কি করছে, এর মধ্যে এই নতুন হাইব্রিডোমা কোষটা গ্রো করছে এবং দ্রুত বিভাজন করছে। বিভাজন করলে কি হবে, এখান থেকে আমরা প্রচুর অ্যান্টিবডি পাচ্ছি, তাহলে এখান থেকে কি করতে হবে, আমাদের হাইব্রিডোমা কোষগুলো থেকে এক্সট্রাক্ট করতে হবে। কি এক্সট্রাক্ট করতে হবে, অ্যান্টিবডি এক্সট্রাকশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা অ্যান্টিবডি এক্সট্রাক্ট করব। তো এইভাবে কিন্তু আমরা ল্যাবে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি প্রস্তুত করতে পারি। পিসিআরটা রিপিট করব, পিসিআর টেকনিক তো পড়াবো, আমি জাস্ট টেকনিকের নামটা বলেছি। পিসিআর হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যার মাধ্যমে আমরা একটা ডিএনএ থেকে লক্ষাধিক ডিএনএ তৈরি করতে পারি। এই পিসিআর এর টেকনিক নেক্সট ক্লাসে হবে, মানে পিসিআর কিভাবে করা হয়, কিভাবে একটা ডিএনএ থেকে আমরা লক্ষাধিক কপি তৈরি করব, সেই টেকনিক তোমাদের পড়াবো। ওটা জাস্ট এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। মাইক তো অনই আছে বাবা, সবাই শোনা যাচ্ছে না? রোশনি, রোশনি বলছে মাইক অন করুন। বাকিরা শুনতে পাচ্ছ ঠিকঠাক করে একটু বলো, বাকিরা একটু বলবে যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার আছে, ঠিক আছে, ক্লিয়ার আছে সাউন্ড। চলো, ক্লিয়ার আছে। তাহলে এই হাইব্রিডোমা কিভাবে সৃষ্টি হলো বোঝা গেল। এটা প্রথম মিলস্টেইন আর কোবলার, এই দুজন সায়েন্টিস্ট মিলে এই হাইব্রিডোমা প্রথম সৃষ্টি করেছিল। হ্যাটের ফুল ফর্ম হচ্ছে হাইপোজ্যান্থিন অ্যামিনোপটেরিন থাইমিডিন। তাহলে এটা গেল হাইব্রিডোমা, কিভাবে আমরা দুটো কোষের মিলন ঘটিয়ে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি উৎপাদন করতে পারলাম। এবার আসছি লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা থেকেই কিন্তু প্রচুর কিছু আছে, ঠিক আছে। এখান থেকে ম্যাক্সিমাম মানে পুরো এই চ্যাপ্টারটা যদি পড়তে হয়, আজকে এই টপিকটার কনসেপ্টের উপর বেস করে পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে এই টপিকটার উপর। তো এই টপিকটাকে একদম হালকা মে মত লেনা। ও আচ্ছা, রোশনি বলছে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, ক্লাসের শেষে আমি আবার কয়েকজনের সাথে কথা বলবো, ঠিক আছে। ক্লাসের শেষ অবধি থাকো, এই টপিকটা পড়িয়ে নিয়ে আবার আমি শেষে আসছি। চলো, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি, যেটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলছি। ফার্স্টে বুঝে নাও রিকম্বিনেন্ট, রিকম্বিনেন্ট ডিএনএ বলতে কি বোঝায়। রিকম্বিনেন্ট ডিএনএ মানে ডিএনএ এর মধ্যে যে সমস্ত জিন রয়েছে
সেই জিনের কোনোভাবে যদি কম্বিনেশন গুলো আমরা চেঞ্জ করে দিই তাহলেই সেটা হয়ে যাবে রিকম্বিন্যান্ট। মানে হয় ওখান থেকে কিছু জিন আমি বাদ দিয়ে দেবো, বা আদার্স বাইরের কিছু জিনকে আমি ওখানে ট্রান্সফার করব, যার ফলে আগের যে সজ্জারীতি সেখান থেকে নতুন সজ্জারীতি তৈরি হবে, ফলে জিনটা রিকম্বিন্যান্ট টাইপ হয়ে যাবে। তো এই রিকম্বিন্যান্ট ডিএনএ কিন্তু আমাদের পুরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ লাগবেই, কারণ আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং যখনই করব কোনো না কোনো জিনকে অন্য কোথাও ট্রান্সফার করব, আর ট্রান্সফার করতে গেলে আমার জিন রিকম্বিন্যান্ট ডিএনএ কিন্তু লাগছেই। দেখো এবার যদি বলি যে আমি কোনো মানুষের মধ্যে একটা জিন নেই যার জন্য একটা নির্দিষ্ট কাজ হচ্ছে না, ধরুন আমি ইনসুলিন দিয়ে আমি এক্সাম্পল দিই যে আমার মধ্যে ইনসুলিন জিন নেই, তার ফলে কি ডায়াবেটিস হয়েছে, তাহলে ইনসুলিনের জিনকে আমি অন্য মানুষের থেকে ইনসুলিন জিনকে নেবো, নিয়ে ওই মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেবো? তাহলে তো হবে না, কারণ আমাদের মধ্যে যদি এভাবে জিন প্রবেশ করানো হয় সে বহিরাগত কোনো জিনকে আপটেক করবে না, করবে না। কে করবে? ব্যাকটেরিয়া করবে। কেন করবে? ব্যাকটেরিয়ার এই ধর্মটা রয়েছে, আমরা গ্রিফিথের এক্সপেরিমেন্ট পড়েছিলাম, মনে আছে? গ্রিফিথের এক্সপেরিমেন্ট আমরা পড়েছিলাম যেখানে দেখেছিলাম কি ট্রান্সফরমেশন হচ্ছে, ব্যাকটেরিয়া যে কোনো বহিরাগত মৃত ব্যাকটেরিয়া ডিএনএ বা অন্য কোনো ডিএনএ কে আপটেক করে সে নিজের সাথে অ্যাড করে দিতে পারে। তাহলে এখানে আমরা কাকে ইউজ করব? এখানে আমরা ইউজ করব ই কোলাই ব্যাকটেরিয়াকে। ধরো এটা ই কোলাই ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে কি রয়েছে? এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ই কোলাই। এবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কি হয়, একটা নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ থাকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ। আর এক্সট্রা অতিরিক্ত একটা ডিএনএ দেখতে পাওয়া যায়, চক্রাকার ডিএনএ, যেটাকে আমরা কি বলি? প্লাজমিড বলে থাকি। এই অতিরিক্ত ক্ষুদ্রাকার ডিএনএটাকে আমরা কি বলছি? প্লাজমিড। এই প্লাজমিডকে আরো একটা নাম দেওয়া হয়েছে জিন ট্যাক্সি। জিন ট্যাক্সি মানে জিনকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যাওয়ার কাজ করে, মানে এ যে কোনো জিনের সাথে জুড়ে যেতে পারে, ওই জন্য একে জিন ট্যাক্সি বলা হয়। ঠিক আছে, তো এই যে প্লাজমিড রয়েছে, এই প্লাজমিড কি করবে? বহিরাগত জিনকে আপটেক করবে। কিভাবে আমরা কাজ করব দেখো, রিকম্বিন্যান্ট ডিএনএ কিভাবে বানাবো। ধরে নাও এটা একটা মানুষের ক্রোমোজোম, এটা একটা মানুষের ক্রোমোজোম, ক্রোমোজোমে একটা সুস্থ মানুষের ক্রোমোজোম যেখানে কি রয়েছে? ইনসুলিনের জিন রয়েছে। এটা হচ্ছে কি? ইনসুলিনের জিন। আমি ইনসুলিনটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা এখানে ইনসুলিন এক্সাম্পল দেওয়ার দরকার নেই, আমি এটাকে ট্রান্সজিন বলে দিই এক কথায়। এটাকে কি বলবো? ট্রান্সজিন বলছি। ট্রান্সজিন মানে কি? যেটাকে আমি ট্রান্সফার করবো। তাহলে এখান থেকে এই জিনটাকে আমাকে কেটে বার করে আনতে হবে ক্রোমোজোম থেকে, পুরো ক্রোমোজোমটা আমরা নেব না। তাহলে কাটতে গেলে আমার লাগবে কাঁচি। কি কাঁচি? মলিকিউলার কাঁচি, মানে আণবিক কাঁচি লাগবে এখানে। তাহলে এই ডিএনএটাকে আমি কেটে বার করে আনবো কার দ্বারা? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই নামটা কিন্তু মাথায় একেবারে সেট করে নাও, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ একে কি বলা হয়? এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কে বলা হয় আণবিক কাঁচি বা মলিকিউলার সিজার। ঠিক আছে, আণবিক কাঁচি বলা হয় এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে এর মাধ্যমে আমি কি করলাম? এই যে ট্রান্সজিন, এই জিনটাকে কেটে আনলাম, ট্রান্সজিনকে কেটে এনেছি। সেম জিনটাকে কাজে লাগাবো আমি প্লাজমিডের ক্ষেত্রেও। তাহলে এখান থেকে আমি আগে প্লাজমিডকে বার করে আনি, এখান থেকে আমি ল্যাবে কালচার মিডিয়ামে ধরো প্লাজমিডকে বাইরে বার করে আনলাম। বার করে আনার পর একেও আমরা কি করব? কাটবো। কাটার পর ধরো এরকম দেখা দিল, কিছুটা জায়গা কিছুটা জায়গা আমরা কেটে দিলাম। কি দ্বারা কাটলাম? সেম জিনিসটা দিয়ে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আমি আর ই নিলাম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে কাট করলাম, দিয়ে কাট করেছি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে কাট করেছি। কাট করার পর এরকম প্রান্ত তৈরি হয়েছে। এই জায়গায় আমি কি করব? এই ট্রান্সজিনটাকে জুড়বো। তাহলে এই ট্রান্সজিনটাকে আমার এখানে জুড়তে গেলে কি? এবার জুড়তে গেলে তো আঠা লাগবে, কাটতে গেলে কাঁচি লেগেছে, জুড়তে গেলে তো আঠা লাগবে। তাহলে আণবিক আঠাও কিন্তু রয়েছে, কি বলা হয় সেটাকে? ডিএনএ লাইগেজ। ডিএনএ জুড়ছি,
ডিএনএ লাইগেজ। আমরা রেপ্লিকেশনের ক্ষেত্রেও পড়েছিলাম না লাস্টে, সেই ওকাজাকি খণ্ডগুলোকে জুড়ে দিচ্ছে ডিএনএ লাইগেজ। যদি মনে থাকে তোমাদের তাহলে মনে থাকবে, যাদের মনে নেই তারা এখন জেনে নাও। ডিএনএ লাইগেজকে বলা হয় আণবিক আঠা বা মলিকিউলার গ্লু। আণবিক আঠা বা মলিকিউলার গ্লু। এ কি করবে, এই ট্রানজিনটাকে এখানে জুড়ে দেবে। তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি? রেজাল্ট পাচ্ছি এই যে প্লাজমিডটা ছিল এর সাথে ট্রানজিনটা জুড়ে গেল। ঠিক আছে, এই যে জিনটা এটা জুড়ে গেল। এবার জুড়ে যে গেল, এই যে জিনটা ছিল এরপরে যে ডিএনএটা তৈরি হলো, এই দুটোর মধ্যে পার্থক্য কি? রিকম্বিনেশন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা কি বলছি? রিকম্বিনেন্ট টাইপ। তাহলে এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তো বললাম, বোঝা গেল রিকম্বিনেন্ট ডিএনএ। মনে আছে, মনে আছে, বাহ, খুব ভালো। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে গেলে কি হবে, আমার একটা ট্রান্স জিন দরকার, মানে যেটাকে আমি ট্রান্সফার করব, সেই জিনটাকে আমি কাট করে এনেছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে। আর এখানে আমি ইকোলাই ব্যাকটেরিয়া থেকে কাকে নিলাম? প্লাজমিডকে নিলাম। প্লাজমিডকে ভেক্টর বলা হয় বা বাহক বলা হয়। পরের ক্লাসে এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা পুরো এই জিনিসটা নিয়ে এর উপরেই ফোকাস করব। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আমরা কাট করে আনলাম, সেটাকে কি করছি, কাট করার পর লাইগেজ দ্বারা দুটোকে জুড়ে দিচ্ছি, ফলে একটা নতুন কম্বিনেশনের জিন তৈরি হলো, যেটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ। রিপিট রিপিট রিপিট, কতবার রিপিট করবো? তোমাদের যাদের হ্যান্ড রিটেন নোটস চাই তারা তোমরা রিসেপশনে কল করতে পারো। ঠিক আছে, রিসেপশনে কল করতে পারো, সেখানে ডিটেলসটা বলে দেবো। তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে হ্যান্ড রিটেন নোট আমার দরকার, তবে তোমাদের আমি কিছু কথা বলবো, লাস্টে বলছি। আচ্ছা, এইটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে তো? এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? এবার আমি বলে দিই, এই রিলেটেড আরো অনেক টপিক আছে, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিভাবে কাট করে, কোন সাইড বরাবর কাট করে। এমন নয় যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএ যে কোনো জায়গা থেকে কেটে দিতে পারবে না। রেস্ট্রিকশন সাইট রয়েছে ডিএনএ এর মধ্যে, প্রচুর সাইট রয়েছে রেস্ট্রিকশন সাইট, সেই জায়গা দিয়ে কাটবে। তাহলে আমাদের রেস্ট্রিকশন সাইট সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে, ডিএনএ লাইগেজ সম্পর্কে পড়তে হবে, তারপরে ভেক্টর সম্পর্কে পড়তে হবে। শুধু কি প্লাজমিড ভেক্টর? আর কেউ ভেক্টর হতে পারে না? হ্যাঁ, বহুত ভেক্টর হতে পারে। তো আমরা এরপরে নেক্সট ক্লাসে আমরা কি কি পড়বো? নেক্সট ক্লাসে এটাই পড়বো যে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ আমরা এই যেখানে বানিয়ে ফেললাম এত সহজে, এটা বানাতে গেলে আমাদের কি কি উপকরণের কি কি কাজ, সেই সমস্ত ডিটেলসটা পড়বো। মানে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পড়বো, লাইগেজ পড়বো, ভেক্টর সম্পর্কে পড়বো, কত রকমের ভেক্টর হতে পারে, সেই ভেক্টর গুলোকে ইউজ করে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বানালাম। বানানোর পর সেগুলোকে কিভাবে পোষক দিকে ঢুকাবো। দেখো, আমরা তো এই যে ট্রানজিনটাকে বার করে এনেছিলাম কি কারণে? এটা দিয়ে কোনো উৎপাদন করব, যদি এটা ইনসুলিনের জিন হয় তাহলে ইনসুলিন বানাবো। তো আমি তো বাইরে রিকম্বিনেন্ট ডিএনএ বানিয়ে রেখে দিয়েছি, তাহলে আমার এটাকে কোনো পোষকের মধ্যে প্রবেশ করাতে হবে। তো এমনি এমনি তো ইনসুলিন তৈরি হয়ে যাবে না, তাহলে একে কি করতে হবে? কোনো ব্যাকটেরিয়ার মধ্যে আবার ঢোকাতে হবে। সেই পোষক কোষে কিভাবে ইনজেক্ট করা যায় তারও অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো সম্পর্কে পরের ক্লাসে পড়বো। তারপরে কি করতে হবে? পোষকের মধ্যে গিয়ে এই জিনটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে ইনসুলিন তৈরি করবে, তারপর সেখান থেকে ইনসুলিন এক্সট্রাক্ট করবো। এটাই হচ্ছে ফুল প্রসেস। তো এই সমস্ত প্রসেস গুলো আমরা নেক্সট ক্লাসে। পল্লব বলছে রিপিট, আরেকবার বলবো? কতবার বলবো? আমার মুখস্থ হয়ে গেল এটা। ভেক্টরটা কি জিনিস? ভেক্টর হচ্ছে বাহক। ভেক্টর কথার অর্থ হচ্ছে বাহক, যে কাউকে বহন করে নিয়ে যায়। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে গেলে আমাদের একটা জিনকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হচ্ছে, আর ট্রান্সফার করতে গেলে যে কেউ তো ট্রান্সফার করতে পারবে না। ট্রান্সফার করতে পারে একমাত্র প্লাজমিড। এ যে কোনো জিনকে নিজের সাথে জুড়ে নিয়ে অন্য কোথাও যেতে পারবে। তাহলে এই জন্য প্লাজমিডকে আমরা ভেক্টর বলে থাকি, বাহক বলে থাকি। এছাড়া আরো অনেক বাহক রয়েছে, আমরা পরের দিন পড়বো। কসমিড পড়বো, ল্যামডা পাস থেকে তৈরি হয় সমস্ত কিছু, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এরকম অনেক ভেক্টর রয়েছে যারা জিন বহন করতে পারে। সেগুলো সম্পর্কে পরের ক্লাসে। আজকে এই পর্যন্তই বললাম। এবার বলি তোমাদের যে নোটস কথা, নোটসের কথা।
যে ম্যাম নোটস কিভাবে লিখবো, যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বলে দিই। দেখো কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আজকের ক্লাসে। তোমাদের যেহেতু ডেসক্রিপটিভ মোডে এক্সাম, এবার তোমাদের কি কি মার্কস থাকবে, 2 মার্কসের কোশ্চেন থাকবে, 3 মার্কসের আর 4 মার্কসের এই চ্যাপ্টার থেকে। তাহলে 2 মার্কসের কোশ্চেন এখান থেকে কি কি রয়েছে, বায়োটেকনোলজির যে ভাগগুলো পড়লে মেইনলি আমাদের খুব ইম্পর্টেন্ট সাথে পড়তে হবে সংজ্ঞা, তারপরে হচ্ছে প্রাচীন মানে প্রাচীন ও আধুনিক বায়োটেকনোলজি, লিখে নেবে এগুলো। প্রাচীন ও আধুনিক জৈব প্রযুক্তি, এইগুলোর কিছু এক্সাম্পল, ঠিক আছে? এইগুলো গেল, এগুলো যাচ্ছে 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন। তারপরে কি আসছে, ওই যে 4টে ব্যক্তির পরিপ্রেক্ষিতে পড়ালাম, সবুজ, নীল, লাল আর ধূসর জৈব প্রযুক্তি কাকে বলে। আচ্ছা, 2 নম্বরের কোশ্চেনে নীতি দিয়ে দিতে পারে যে জৈব প্রযুক্তির 2টি নীতি লেখো, ঠিক আছে? তাহলে জৈব প্রযুক্তির নীতি আসতে পারে, আর প্রসার আসতে পারে। জৈব প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, জৈব প্রযুক্তির প্রসার। এখান থেকে দুটো প্রসার, যে কোনো দুটো ক্ষেত্রে, তোমরা এগ্রিকালচারাল ক্ষেত্রেও লিখতে পারো, শিল্প ক্ষেত্রে লিখতে পারো, চিকিৎসা ক্ষেত্রে লিখতে পারো, কোন কোন ক্ষেত্রে কিভাবে ইউজ করা হয়, আর দুটো করে এক্সাম্পল। তাহলে জৈব প্রযুক্তির প্রসার, এটা তোমরা, এইগুলো যাচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন। আর তার সাথে আচ্ছা শর্ট কোশ্চেন এগুলোও আসতে পারে। হাইব্রিডোমা কাকে বলে, হাইব্রিডোমা কাকে বলে, ডেফিনেশন আসতে পারে। হ্যাট মিডিয়াম কোন মিডিয়ামে পালন করা হয়, এই হ্যাট মিডিয়ামটা নিয়ে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, রোশনি কথা বলার জন্য খুব এক্সাইটেড, আমি মাইক অন করবো, 1 মিনিট রোশনি। আচ্ছা, তারপরে আর কি আছে, হাইব্রিডোমা, হ্যাট মিডিয়াম গেল। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে, যদি শর্ট কোশ্চেনে আসে, এটা ব্রডও আসতে পারে। রিকম্বিনেন্ট ডিএনএ ডেফিনেশন। জিন অ্যাম্প্লিফিকেশন কাকে বলে, জিন অ্যাম্প্লিফিকেশন নিয়ে আসতে পারে। জেনেটিক ফিউশনটা তোমাদের এগুলো 3 মার্কসের কোশ্চেনে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে আমি যদি 3 মার্কসের কোশ্চেন বলি, 3 মার্কসে কি কি রয়েছে, জেনেটিক ফিউশন, হাইব্রিডোমার পদ্ধতিটা, মানে হাইব্রিডোমা সৃষ্টির পদ্ধতি, এগুলো আসতে পারে। আচ্ছা, আর কি আছে, রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপগুলো, মানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার ধাপ, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপগুলি বর্ণনা করো। এটা তোমার 3 মার্কসেও আসতে পারে, 5 মার্কসেও আসতে পারে, মানে 3 অর 5 এই দুটো মার্কসে কিন্তু আসতে পারে, ঠিক আছে? এই গেল আজকের পড়ানোর মধ্যে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। আজকে যেটুকু টপিক পড়ানো হলো তার মধ্যে এগুলো গেল ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার করতে দিলে ভালো হয়, খুব ভালো। আমি বসে বসে আনসার লিখে তোমরা থাকবে তো। আচ্ছা, অনেকে বলছিল কোন বই ফলো করব, তোমরা দেখো যে কোনো বই ফলো করতে পারো। অবভিয়াসলি যারা এনসিইআরটি বেস্ট পড়তে ভালোবাসো, এনসিইআরটি তো খুবই ভালো। এবার তাছাড়াও আমাদের রেফারেন্স বইও ফলো করতে হয়, সরকার অনুমোদিত তো কোনো বই নেই, তো আমি আলাদা করে কিছু প্রেফারেন্স দেব না, সমস্ত বই ভালো। তোমরা যদি সাতরা পড়তে চাও অবশ্যই ভালো, মৌলিক লাইব্রেরি আছে, ছায়া প্রকাশনী আছে, যে কোনো বই তোমরা ফলো করতে পারো, যে কোনো বইই ভালো। তোমাদের জাস্ট
কনসেপ্ট বুঝে নিজের মতন করে লিখতে হবে। আর তোমরা যারা নোট নোট করে চিল্লাছিল, নোটের কথা বলি। আচ্ছা আচ্ছা, 5 না 4, ঠিক আছে, এটা 4 হবে। 5 তো আসবে না, এখান থেকে 4 আসবে। যাই হোক, তো 3 আর 4 এর কোশ্চেন ওই প্রায় সেম সেম, 3 অথবা 4 যে কোনো একই জিনিস চলে আসতে পারে, ঠিক আছে। তো এই ক্লাস নোট গুলো তো তোমাদের আপলোড করে দেওয়া হবে অ্যাপে। আর তোমরা যারা হ্যান্ড রিটেন নোটস এর কথা বলছো, নোটস কিন্তু যতটা নিজের ভাষায় লেখা যায়, ওই নোটস পড়ে বানিয়ে মানে সেটা মুখস্থ লেখা, এই জিনিসটাতে আমি খুব একটা বিশ্বাস করি না। এটা কি করা উচিত, দেখবে তোমাদের যখন এইচএস এর কোশ্চেন দেওয়া হয় না, কোশ্চেনের ওপরে লেখা থাকে নিজের ভাষায় উত্তর দাও। যতটা তুমি নিজের ভাষায় বানিয়ে লিখবে তত কিন্তু ভালো নাম্বার পাবে। তোমরা কনসেপ্ট বুঝছো, এখান থেকে বুঝে বই পড়ো, বই থেকে একটা থট নিচ্ছ, নিজের মতন করে গুছিয়ে লেখো, ঠিক আছে। আর বায়োলজিতে আমি সবসময় যেটা প্রেফার করি যে নোটসের ছবি দেওয়া পসিবল, অবশ্যই তোমরা ছবি দেবে। আর ছবি অবশ্যই কোশ্চেনের আগে দেবে। কোশ্চেন ধরো শুরু করছো, ডান সাইডে তোমার ছবিটা থাকবে, তারপর এদিক থেকে লেখা স্টার্ট হবে, বাকি লেখাটা হবে। কখনোই লেখার শেষে ছবি দেবে না। বায়োলজি তৈরি হয়েছে ছবি দেখে, ছবি আগে, তারপর ছবি থেকে এক্সপ্লানেশন, এক্সপ্লানেশনের পর ছবি আসে না। তো ছবি আগে দেবে। এই কিছু টেকনিক্স অ্যাপ্লাই করতে হবে। বা যে নোটসটা তুমি লিখছো, ধরো কোনো নীতি লিখছো বা যাই লেখো না কেন, সেটার পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে, পয়েন্ট করে ধরে লেখাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো জিনিস থরলি লিখে দিই, থরলি লেখাটা না মানে উচিত না। পয়েন্ট করে যত লিখতে পারবে তত বেটার। ধরো কোনো বইতে কোনো কিছু পয়েন্ট নেই, তুমি পয়েন্ট করে লেখো। বা কোনো একটা পদ্ধতি লিখলে, ধরো যে কোনো পদ্ধতি, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ যদি বলি বা হাইব্রিডোমা যাই বলি, এটা একটা পদ্ধতি। তুমি পদ্ধতিটাকে নিজের ভাষায় গুছিয়ে লিখলে, একটা থিওরি লিখলে, লেখার পর ওখানে অনেকে এন্ড করে দেবে। তোমরা একটা এক্সট্রা কাজ করো না, কি করবে, ওখানে প্রত্যেকটা স্টেপ যেগুলো হয়েছে, ফার্স্টে এই যে কি আমি ধরো রিকম্বিনেন্ট ডিএনএ বলছি, তাহলে স্টেপ বাই স্টেপ আমি যদি এভাবে লিখে দিই যে এই ধরো রিকম্বিনেন্ট ডিএনএ, ফার্স্টে আমি লিখে দিলাম কি ট্রান্সজিনকে আর পৃথক করা হলো। তারপর এখান থেকে আমি আবার অ্যারো দিয়ে লিখছি কি একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে কি করা হলো, প্লাজমিডকে বের করে আনা হলো। তার পরবর্তী ধাপ কি, মানে একটা জিস্ট ফর্ম বানিয়ে দাও, এরকম একটা রেখাচিত্র বানিয়ে দাও, দেখো মার্কস কত ভালো উঠবে। তুমি ওর রিকম্বিনেন্ট ডিএনএ লিখছো, আরো একজন রিকম্বিনেন্ট ডিএনএ লিখছে, সে পদ্ধতিটা লিখে দিল, তুমি পদ্ধতি লেখার পর একটা ফ্লো চার্ট দিয়ে দিলে, কার মার্কস বেশি আসবে। তো এইরকম কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে নোট লেখার ক্ষেত্রে। আর যতটা পারবে নিজের ভাষায় গুছিয়ে লিখবে, তবেই কিন্তু ভালো হবে জিনিসটা। আগের স্লাইডটা, কোন স্লাইডটাই যাব, কোন স্লাইডে যাব? আচ্ছা, কয়েকটা লাস্ট যারা কথা বলবে দেখি, একটু রোশনি কথা বলবে। রোশনি অনেকক্ষণ ধরে বলছে, রোশনি কি কথা বলবে? রোশনির নাম কোথায়? রোশনি কোথায় তুমি? রোশনির হাত আমি দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, রোশনি সর্দার। হ্যালো রোশনি, বলো। হ্যালো, হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম ভালো আছেন? হ্যাঁ একদম ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ম্যাম ভালো আছি। ম্যাম কটা কোশ্চেন ছিল, বলবো কি? হ্যাঁ অবশ্যই। ম্যাম বলছিলাম ওই যে সবুজ নীল লাল ধূসর ওই সমস্ত জৈব প্রযুক্তি আছে, তো এর মধ্যে গমটা কোন ধরনের প্রযুক্তির মধ্যে আসছে? কোনটা? গম মানে গম চাষটা, ওটা কি সবুজ মানে সবুজ জৈব প্রযুক্তির মধ্যে আসছে? প্ল্যান্ট রিলেটেড যত কিছু আছে, মানে এগ্রিকালচারাল ক্ষেত্রে যত কিছু আছে, সবই সবুজ বায়োটেকনোলজির মধ্যেই আসছে। আর ম্যাম বলছিলাম জেনেটিক ফিউশন যেটা পড়িয়েছেন, ওখানে কি আপনি যে ছবিটা করেছেন ওই গ্যালোপেরন আর বায়োটিনোপেরন, ওই দুটো ছবি করলেই কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই ছবিগুলোই দিতে হবে। ধরো তুমি জেনেটিক ফিউশন 3 নম্বরের কোশ্চেনে এলো, তাহলে তোমাকে জিন ফিউশনের সংজ্ঞাটা আগে লিখতে হবে। সংজ্ঞাটা লেখার পর তোমাকে এই এক্সাম্পল বলে এক্সাম্পলটা বর্ণনা করতে হবে যে গ্যালোপেরন এবং বায়োটিনোপেরনের ক্ষেত্রে এই এই ঘটনাগুলো ঘটে। আমি যদি দুটোকে জুড়ে দিই, তারপরে যদি তুমি ওই ছবিটা দিয়ে দাও, একদম কমপ্লিট নোট। আচ্ছা। আর যেটা ওই প্রোটোপ্লাস্ট ফিউশন বললেন, ওখানে মানে দুটো গাছের উদাহরণ দিলেন, একটা লম্বা গাছের, একটা মানে খর্ব গাছ, কিন্তু ওখানে খর্ব গাছটাই হচ্ছে অত্যাধিক ফল হচ্ছে। এখানে কি হরমোনাল কোনো ইউজ আছে? যেমন জিবরেলিন হরমোন প্রয়োগ করে কি হয়, ওই খর্ব গাছের দৈর্ঘ্যটাও বাড়ানো হয়, আবার ফলন বৃদ্ধিটাও করানো হয়। এখানে কি হরমোন আলাদা রয়েছে,
তাছাড়াও তার জেনেটিক একটা ফ্যাক্টরস তো থেকেই যায়। যে কোনো গাছে মানে যে কোনো অর্গানিজমের যে যত ক্যারেক্টার হয় সবই কিন্তু জিনের দ্বারাই হয়। তো আমরা হয়তো বাহ্যিকভাবে কিছু অ্যাপ্লাই করে কিছুটা ফলন করতে পারি বা তার হাইট গ্রো করতে পারি, তো তার জেনেটিক বস্তুগুলো আছে। আমি তো ন্যাচারালি দুটো প্ল্যান্ট নিয়েছি না, আর ন্যাচারাল যখন নিয়েছি তাহলে তার মধ্যে কিন্তু সেই জেনেটিক বস্তুটা রয়েছে, তাহলে সেই জিন বস্তুটা যদি এক হয়ে নতুন একটা ইন্ডিভিজুয়াল তৈরি হতে পারে তাহলে তো সেটা ভালো। যদি আমরা এই সারের মানে ব্যবহার বা আদার্স বাহ্যিক কৃত্রিম বা রাসায়নিক এগুলো যদি অ্যাপ্লাই করে এই টেকনোলজির মাধ্যমে যদি স্বাভাবিক ভালো ভালো গুণাগুণের উদ্ভিদ তৈরি করতে পারি তাহলে তো সেটা ভালো সমাজের ক্ষেত্রে। এভাবে প্রোটোপ্লাস্ট ফিউশনটা করানো যেতে পারে। Clear আর হয়েছে? এখানে, হ্যাঁ, আর এখানে যে প্রাকৃতিক মানে জৈব প্রযুক্তি আছে ওর ক্ষেত্রে আপনি উদাহরণ দিয়েছেন কিছুটা, ওই মিউটেশন অ্যানিওপ্লয়েডি এগুলো বলেছেন। প্রাণীদের ওই নিজেদের ক্ষেত্রে যেমন ওই কি বলে খণ্ডীভবন পদ্ধতিতে আবার নিজেদের অঙ্গের পুনর্নির্মাণ করে থাকে, এইরকম কিছু কি হবে উদাহরণ? আচ্ছা, ওদেরটা তো নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয়ে যাচ্ছে। নতুন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তো না, ওটা অ্যাকচুয়ালি জিন অ্যামপ্লিফিকেশন বলতে পারি না ওটাকে, ওটা তো আচ্ছা বিভাজন হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা। আর ম্যাম বলছিলাম ওই লাস্টেরটা একটু স্লাইড বার করবেন, ওইখানে লেখা হয়নি আমার। আচ্ছা, ঠিক আছে, তোমাদের যেটা লেখা বাকি থাকবে তোমরা রেকর্ডিং করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, পল্লব অনেকক্ষণ থেকে হাত তুলে রেখেছে, দেখি পল্লব কি বলছে। পল্লব খুব এক্সাইটেড। হ্যালো পল্লব। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। কেমন আছেন ম্যাম? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ভালো আছি ম্যাম, শুভ বিজয়ের প্রণাম নেবেন। একদম শুভ বিজয়া। শুভ বিজয় ম্যাম। বলো। পরীক্ষা তো ভালোই হয়েছে, এবার দেখা যাক রেজাল্ট কেমন হয়। আচ্ছা, হ্যাঁ পরীক্ষা ভালো হলে রেজাল্ট তো ভালোই হবে আশা করা যায়। এবার পরের সেমিস্টারের জন্য একদম লেগে পড়ো প্রথম থেকে। কোনো ক্লাস ফাঁকি দেওয়া যাবে না, কারণ খুব কম সময়, আর এই কম সময়ের মধ্যে ক্লাসে থাকি। রেগুলার ক্লাস করতে। ঠিক আছে, তুমি তো রেগুলার করো, তোমাকে আর বলার কি আছে। ঠিক আছে। হুম, পল্লবের বাড়ি কোথায়? আমার বাড়ি দত্তপুকুরে, বারাসাতের এই দিকটা। ঠিক আছে। হুম। আর কজন আছে দেখি, নারায়ণী কি বলছে। নারায়ণীকে আমি অনেকবার দেখেছি ক্লাসে, অনেকবার নোটিস করেছি। বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ম্যাম বলছি যে ওই স্ক্রিনটাতে অন্য কিছু আসছে, মানে স্ক্রিনটাতে অন্য কিছু আসছে, মানে লক হয়ে গেছে স্ক্রিনটা। স্ক্রিনটাতে বুঝলাম না। ম্যাম আরেকবার অন করুন না, মাইকটা পুরো গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, বাকি চন্দ্রমন্ডল, চন্দ্র। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। শোনা যাচ্ছে ম্যাম? শোনা যাচ্ছে, হ্যাঁ বলো। আমার কি হেডফোনে সমস্যা আসছে? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। ম্যাম, বলছি এখানে জেনেটিক ফিউশনের কথা বললেন আপনি, হ্যাঁ, এবং দুটি উদাহরণ দিলেন যে গ্যাল ওপেরন এবং বায়োটিন ওপেরন। এটা আমাদের সিলেবাসে পড়তে হবে, ল্যাকটা কি বাদ? হ্যাঁ ওপেরন মনে করানোর জন্য বললাম যে ওপেরন জিনিসটা কি সেটা জানা জানা আছে কিনা, কারণ ওপেরন মানে অনেকগুলো জিনের সমষ্টি, আর ওপেরন তোমরা পড়ছো শুধুমাত্র ল্যাক ওপেরন আগের সেমিস্টারে, সেই কারণেই বলা হয়েছে। এর example বলো যে এক্সাম্পল নিয়ে আছে গ্যাল ওপেরন আর বায়োটিন ওপেরন, এই দুটো। ম্যাম ওই ল্যাক ওপেরনে ছিল যে ইনডিউসার যে প্রোটিন, সব মানে সে ইয়ে তৈরি করতো, রিপ্রেসার প্রোটিন তৈরি করতো। এখানে রেগুলেটর সবাইকে কি চালাবে, মানে যে যে স্ট্রাকচারাল জিনগুলি আছে? হ্যাঁ, যে কোনো ওপেরনই হোক না কেন সেই রেগুলেটরই চলবে বাকি জিনিসগুলোতে, যে তারা সিম্পল হবে না কিছু জব হবে, যে তারা কাজ করবে, তো সেই ওপেন রেগুলেটর নিতে হবে। ম্যাম বলছি এখানে যে জেনেটিক ফিউশন, দুটি জিনের মানে দুটি জিনের যে কম্বিনেশন হলো, আপনি ওই লাস্টের জেড ওয়াই কে জুড়ে দিলেন, এটা কি এমনি প্রসেসে জুড়ে যাবে না কোনো মানে রাসায়নিকভাবে কি জুড়ে যাবে, না বুঝলাম না ঠিক এখানে। দেখো ওটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি বলেছি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে
বায়োটেকনোলজি সম্ভব না মাইক্রোবস ছাড়া। এখানে ব্যাকটেরিয়া আমি বলেছি যে কোনো জিনকে সে আপটেক করতে পারে, যে কোনো জিনকে নিতে পারে, আর ওটা তো ওর নিজস্ব জিন। দুটো জিনকে ওরা ল্যাবে কৃত্রিম উপায়ে, এবার আরো তো অনেক প্রযুক্তি আছে কিভাবে আমরা জুড়বো। জুড়তে গেলে আমাদের ডিএনএ লাইগেজ দরকার। আগে কাট করতে হবে ওই বায়োটিন অপেরন যেটা রয়েছে, বায়োটিন অপেরনের আবার ওই রেস্ট্রিকশন সাইট বরাবর ওই রেগুলেটর প্রমোটার অপারেটরকে কেটে বাদ দিতে হবে, তারপর লাইগেজ দ্বারা জুড়বো, ঠিক যেমন রিকমেন্ডেড যেটা বানিয়েছি ওইভাবে। মানে এখানে লাইগেজ লাগছে ম্যাম? হ্যাঁ অবশ্যই, এই আণবিক কাজে আণবিক আঠা সব জায়গায় লাগবে। তো এখানে ওই জন্য বুঝতে পারলাম না যে আপনি যখন জুড়ে দিলেন কোনো কিছু বললেন আর লাইগেজের কথা, এই কারণে যে ফিউশনটা বোঝানো হয়েছে, ওটার উপর নলেজ দেওয়া হয়েছে। মানে তোমাদের তো অ্যাকচুয়ালি সিলেবাসে রিকম্বিনেন্ট ডিএনএ থেকে স্টার্ট। মানে রিকম্বিনেন্ট ডিএনএ মানে তো এর আগে যা যা করলাম সবই তো রিকম্বিনেন্ট। হ্যাঁ না কম্বিনেশন চেঞ্জই করলাম। বুঝতে পারলাম। ম্যাম এখানে আমার একটা ডাউট আছে যে এই যে জেড ওয়াই বা 5 থেকে 1 অবধি এগুলো কি তৈরি হবে অ্যাকচুয়ালি ম্যাম? এইগুলো অ্যাকচুয়ালি যে অপেরন সেই অপেরনের কাজ। মানে ধরো ওটা গ্যালোপেরন, তো গ্যালাক্টোজ বিপাকের জন্য যত উৎসেচক প্রয়োজন সেই প্রোটিনগুলো তৈরি করবে। উৎসেচক তো প্রোটিন ধর্মী, তাহলে সেই প্রোটিনগুলোকে বানাবে ওরা। বায়োটিন অপেরন কি করবে? বায়োটিন প্রোটিন বানাবে। ওখান থেকে যে ইনফরমেশন আসবে সেখান থেকে বায়োটিন প্রোটিন তৈরি হবে। আপনি কি পরের দিন এগুলোর কাজ বলবেন যে বায়োটিন প্রোটিনের কি কাজ, না এর নির্দিষ্ট কাজ এখানে করতে হবে? ওইটুকুই আছে ওর কাজ। এবার আমরা এখানে কম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে পড়বো এবার। এখানে জেনেটিক ফিউশন আসলে এর সংজ্ঞা আর এই দুটো পিকচারের দিলেই হয়ে যাবে? সংজ্ঞা, এর এক্সাম্পলটা আর এই ছবিটা, যে ছবিটা আমি বলে দিয়েছি এইটুকু। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো চলো আজকে এ পর্যন্তই শেষ করি। আবার তোমাদের সাথে আগামী দিন ক্লাস তোমাদের কবে আছে? তোমাদের কিন্তু নেক্সট মঙ্গলবারে সৌম্যপ্রভা স্যারের ক্লাস আছে, সেদিনকে তোমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এই চ্যাপ্টারটা পড়বে। তো তোমাদের বায়োটেকনোলজির নেক্সট ক্লাস আবার হবে নেক্সট সানডে। প্রতি সানডে করে তোমাদের আমার ক্লাস থাকবে। আর এভাবেই কিন্তু তোমাদের ক্লাসের মেথড তোমরা নিশ্চয়ই আজকে যারা ক্লাস করলে বুঝে গেছো যে আমরা প্রথম থেকে কি কি পড়বো। পড়ার পর একবার মাঝখানে একটা সেশন দেবো যে টাইমে তোমাদের সাথে কমিউনিকেট করা হবে। আবার এন্ডে গিয়ে পুরো ক্লাসের একটা সামারি, মানে তার যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সেগুলো বলে দেবো, এবং লাস্টে তোমাদের সাথে আবার লাস্ট কমিউনিকেট করা হবে। তো এভাবে কিন্তু রেগুলার আমরা ক্লাসগুলো করব। তো চলো প্রত্যেককে থ্যাংক ইউ। তোমাদের নিশ্চয়ই ক্লাসটা ভালো লেগেছে। তো আগামী দিনে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেককে বলবো একটাই কথা, যে প্রথম থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ক্লাস করবে, কেউ কিন্তু ব্যাকলগ ফেলবে না। কারণ এবার যদি তুমি ব্যাকলগ ফেলো ওটা ক্লিয়ার করার কিন্তু আর সময় পাবে না। কারণ খুব কম সময়, এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এর মধ্যে আমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করতে হবে। জানুয়ারিতে আমাদের প্র্যাকটিস করতে হবে, ফেব্রুয়ারির 12 তারিখ থেকে কিন্তু আমাদের এক্সাম। মাথায় রাখতে হবে। তাই কেউ ব্যাকলগ ফেলবে না, প্রপারলি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করো, এবং সেই দিনই কিন্তু সেটা বাড়িতে পড়ে ফেলো। ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা প্রত্যেককে, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাস।